আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটু দেরিতে আমাদের আজকে ক্লাসটা শুরু করেছি। আশা করি কারোই তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে ক্লাসটা মিস দেওয়া ঠিক হবে না, তাই ভাবলাম যে ভাইয়া মিস করব কেন, একটু পরে হলেও যেন ক্লাসটা নেই, কারণ তোমাদের অলরেডি কিছু সিলেবাস বাকি আর আমাদের টার্গেট আছে যে তোমাদের এই এইচএসসি পরীক্ষার আগে যেন চলতরিতটা শেষ হয়ে যায়। আমার তরফ থেকে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের যে কৌণিক অংশটা বাকি আছে সেটাও যেন শেষ হয়ে যায়। সো এই দুইটা জিনিস শেষ করে দেওয়া ভাইয়ার দায়িত্ব, অ্যান্ড এই দুইটা জিনিস এইচএসসির আগেই আমি তোমাদের শেষ করাই দিব। তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও আজকে ক্লাসটার জন্য। আজকে ক্লাসে আমরা মেইনলি ব্যাটারি নিয়ে আলোচনা করব। শুরুতে গত ক্লাসের যে কনসেপ্টটা পড়েছি সেই কনসেপ্ট রিলেটেড কিছু ম্যাথ দেখব শুরুতে। এরপরে আমরা গত ক্লাসের কনসেপ্টের বাইরে এসে ব্যাটারি রিলেটেড ব্যাটারির সমন্বয় নিয়ে যা যা জানা দরকার, যা যা আসতে পারে আসার মতন সবগুলো প্রবলেমই আমরা করার চেষ্টা করব। তোমরা একটু জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ভাইয়া ভাইয়া ওয়াই ডেল্টা সার্কিট করাবেন কিনা? ওয়াই ডেল্টা সার্কিট তোমাদের এইচএসসির জন্য তো কোনোভাবেই লাগবে না, অ্যাডমিশনের জন্য লাগে না। তো এটা আমরা আপাতত মাথায় নিচ্ছি না, আপাতত তোমাদেরকে এটা পড়ায় একটু ডিস্ট্রাক্টেড করতেছি না এইচএসসির আগে। এইচএসসির পরে যদি তোমরা বলো তখন আমরা একটু দেখাই দিব। এইচএসসির আগে আর আপাতত এই জিনিসটাতে ধরতেছি না, কারণ এটা এইচএসসি ইয়াতেও লাগে না। ওকে ফাইন, তোমাদের কিন্তু আজকে ক্লাসের পর একটা বন্ধ আছে, অ্যান্ড ওই বন্ধটা যাদের ধর্মীয় উৎসব আছে তারা তো অবশ্যই উৎসবে থাকবা, পার্টিসিপেট করবা, অ্যান্ড যারা অন্যান্য ধর্মের আছো তারা কিন্তু এই বন্ধটার সময়ও পড়াশোনাগুলো করতে থাকো, কাজে লাগায়ও, কারণ সময় কিন্তু এইচএসসির জন্য খুবই অল্প আছে। ওকে ফাইন, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসের পড়াটা শুরু করি। দাঁড়াও ভাইয়া একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটরটা ভাইয়া আনি নাই ভুলে, দাঁড়াও একটা মিনিট, ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর আনতে আনতে তোমরা এই ম্যাথ প্রবলেমটা একটু চেষ্টা করো, এই ম্যাথ প্রবলেমটা খাতায় তুলে একটু চেষ্টা করো ক্যালকুলেটরটা আনতে আনতে ভাইয়া। কি কেউ পারলা? 3D সার্কিট দেয়া আছে, দিয়ে তোমার কাছে বলছে প্রতিটা রোধের মান যদি 5 ওহম করে হয় তাহলে এ আর বি, এ কই এই যে এখানে, বি কই এখানে, এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। ফারজানা বলছো 25/6 ওহম, মিজান বলছো 25/6, দিবা বলছো 25/6। হ্যাঁ ইফতেখার মাহি, এটাই আমাদের ফার্স্ট ম্যাথ। এক্সক্লুসিভ তাহমিদ বলছো 25/6। ওকে ফাইন, সো এই সার্কিটটা বেসিক্যালি 3D একটা সার্কিট। তোমরা দেখতেই পাচ্ছ যে এ বি কিন্তু এই পাশ দিয়ে আছে আর এ কিন্তু পেছনের পাশ দিয়ে আছে। তো এই সার্কিটগুলো যখন করব, এই সার্কিটগুলো সাধারণত তোমাদেরকে প্রতিটা রোধের মান একই দিবে, কারণ না হলে ওয়াই ডেল্টা সার্কিটে চলে যাবে। সো প্রতিটা রোধের মান একই দিবে। সো এই সার্কিটগুলো যখন করবা তখন তো তোমার অ্যাকচুয়ালি শর্ট সার্কিটের সময় যেই প্রসেসে করতে সেই প্রসেসেই করতে হবে। দ্যাট মিনস এইটার আগে একটা ইকুইভ্যালেন্ট 2D সার্কিট আমাদের রাখতে হবে। এটা তো 3D, এটা একটা ইকুইভ্যালেন্ট 2D সার্কিট আমাদের রাখতে হবে, দেন সেটার তুল্য রোধ নির্ণয় করতে হবে। সো এটার ইকুইভ্যালেন্ট 2D সার্কিট ভাইয়া কিভাবে আঁকবো? এটার ইকুইভ্যালেন্ট 2D সার্কিট ভাইয়া কিভাবে আঁকবো? তো আমরা কি করতাম আগে মনে আছে? আমরা নড অ্যানালাইসিসটা করে ফেলতাম। তো আমরা যদি নড অ্যানালাইসিস করি তাহলে এটা আমার এ বিন্দু, এ নড, এখানে এ, এই পর্যন্ত এ। একটু কালারটা চেঞ্জ করি, কমলা কালার নিলাম। এটা আমার কি এ, তাহলে এখানে এটা কত আসবে? এই আসবে, এন্ড এখানে কিন্তু নিচে দিয়ে এটা কিন্তু পেছনে, মাথায় রেখো এই তার আর এই জায়গা কিন্তু ইন্টারসেক্ট করে নাই, একটা সামনে আছে একটা পেছনে আছে, ঠিক আছে? সো এটা কিন্তু ইন্টারসেক্ট করে নাই একটা আরেকটার সাথে, একটা সামনে আছে একটা পেছনে আছে, ফাইন। তাহলে এটাও কি আমার এ,
আর এ আছে, আর এ যাওয়া যায় না, যাওয়া যাচ্ছে না। এবার বি তে আসি, বি এখানে যাবে, বি বি এখানে আসবে, বি এখানেও কিন্তু ইন্টারসেক্ট করে নাই, এটা কিন্তু ওপর দিয়ে, এটা সামনে দিয়ে আছে, ঠিক আছে, আর এইটার একটা পেছনে আছে, ঠিক আছে, মানে সামনে পেছনে আছে, ইন্টারসেক্ট বা ছেদ করে নাই একটার একটাকে। তাহলে এটাও কত আমার, এই যে এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে এদিকে আসলাম, এদিকে এটা কত বি। আর তো যাওয়া যাচ্ছে না, আর যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে না। এখন এই জায়গায় যখন কাজ করবা, তো তুমি জানো যে নতুন একটা নট ধরা যায়, এখানে নতুন একটা নট ধরতেছো, সাপোজ ধরো সি ধরতেছো, এটা ধরলা সি। বি থেকে কত ওহম পার হইছো, 5 ওহম পার হইছো, 5 ওহম পার হওয়ার পরে তুমি যেই নটটা পাচ্ছ সেটা ধরো সি। এটা যদি সি হয় তাহলে এটাও সি, এটা যদি সি হয় এটাও সি। আর কতটুকু যাওয়া যায় সি নিয়ে, এতটুকু পর্যন্ত, এইটাও সি, এটাও সি। ওকে ফাইন। এখন ব্যাপার হচ্ছে তোমার তো এরকম করে নট ধরলে অনেকগুলো নট হবে না, অনেকগুলো নট হবে। সো আমরা একটা সুবিধা পাবো যদি একই রোধ হয়, যেমন এখানে বি কত ওহম পার হইছো, 5 ওহম পার হইছো, হয়ে কোন নটে গেছো, সি ধরছো, তাহলে এই জায়গায় যে বিটা আছে, এই বিটাও এখানে কত ওহম, 5 ওহম পার হয়ে এখানে যে নটটা ধরবা, এই নটটাকেও তুমি সি ধরতে পারো। মানে এটাকে ভিন্ন আরেকটা নট ধরবো না, এটাকে কি ধরবো, একই নট সি ধরবো। কোন শর্তে ধরবো, কারণ বি থেকে এখানে তো একটা সুনির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় নাকি, একটা সুনির্দিষ্ট পরিমাণ বিভব পতন হয়, তারপরে আরেকটা বিভব বিশিষ্ট নট সি তৈরি হয়। তাহলে এইখানে যেই পরিমাণের বিভব পতন হচ্ছে, এখানেও সেই একই পরিমাণের বিভব পতন হবে। যদি যেহেতু সিমেট্রিক, যেহেতু একই ভাবে প্রবাহ যাচ্ছে, এখানে যত প্রবাহ যাচ্ছে গুণ রোধ, এখানে যত প্রবাহ যাচ্ছে গুণ রোধ, একই মান, দ্যাট মিন্স একই বিভব পার্থক্য পার হয়ে কিন্তু এই জায়গায় আসবো। তার মানে বি এ এখানে যা বিভব আছে, এখানে বিভব পতন হওয়ার পরে এই জায়গায় অবশিষ্ট বিভব এখানে যা থাকবে, এখানেও বিতে যা বিভব আছে এখানে বিভব পতন হবে, পতন হওয়ার পরে যে অবশিষ্ট বিভব থাকবে, দুইটা বিভবের মানই কিন্তু একই। এন্ড নট কিসের সাথে রিলেটেড, বিভবের সাথে রিলেটেড। দ্যাট মিন্স এখানে যে বিভব এখানে সেই একই বিভব, তাই আমরা এই দুইটা নটকে একই নট বলতে পারি, মানে ভিন্ন বলবো না। এটা যদি বি থেকে এটা পার হয়ে সি হয়, এটাও বি থেকে একই বিভব পার্থক্য পার হয়ে সি হবে, তাহলে এটা সি হলে এই জায়গায় এটা পর্যন্ত সি বলতে পারি, এই জায়গায় এটা পর্যন্ত সি বলতে পারি। তাহলে আবার আরেকটা বি ছিল এই জায়গায়, এই বিটাও এখানে কোন নট হবে, সি হবে, তাহলে এটা যদি সি হয় তাহলে এখানেও সি, এখানেও সি, রাইট? ওকে, তো আমরা মোটামুটি সি দিয়ে যতটুকু যাওয়া যায় সেটা কভার করছি। এবার আসি এ তে। এ থেকে এইটা পার হয়ে যদি নট হয় ডি, এ থেকে একটা 5 ওহম রোধ পার হয়ে যদি নট হয় ডি, তাহলে এইটা যদি ডি হয় এই জায়গায় ডি আসা যাবে, এই জায়গায় ডি আসা যাবে, বুঝছো তো? এই যে এইরকম ভাবে নামছি, কেমন? তাহলে এই এটাও একই বিভব পার্থক্য পার হয়ে এইখানেও যেই নটটা ক্যারি করবে এটা কত হইতে হবে, ডি। আবারও আগের ব্যাখ্যা, একই বিভব পতন, তাই না? সো এ থেকে একই বিভব পতন হয়ে এখানে যেই ডি, এখানেও এ থেকে একই বিভব পতন হয়ে এই জায়গায় সেই একই নট ডি। এটা যদি ডি হয় তাহলে এটা ডি আসবে, এদিকে এটা ডি আসবে। আবার এখানে এ একই রোধ পার হয়ে এখানে নট কত হবে, ডি, তাহলে এটা ডি আসবে, এটা ডি আসবে। দেন তুমি কি করবা, দেন তোমার কাজ হবে যেই দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে এ আর বি, তাদেরকে সবচেয়ে কিনারে বসাবা। এই যে দেখো সবচেয়ে কিনারে বসাইছি এ আর বি কে, মাঝখানে যথাক্রমে সি আর ডি কে আমরা বসাইছি, মাঝখানে যথাক্রমে কি সি আর ডি কে বসাইছি। ওকে ফাইন। তাহলে এরপরে আমরা কি করব, এই জায়গাটাতে রোধগুলো আঁকা শুরু করব, এই জায়গাটাতে কি করব, রোধগুলো আঁকা শুরু করব। সো আমরা প্রথমে একটা একটা করে আঁকা শুরু করি। এই রোধটা কার কার মধ্যে আছে, বি সি এর মধ্যে আছে, তাহলে বি আর সি এর মধ্যে একটা আঁকি আমরা। বি আর সি এর মধ্যে আছে একটা আঁকি। আচ্ছা আমি একটু আমার মতন করে নামকরণ করি তাহলে সুবিধা হবে তোমাদের। আমি একটু আমার মতন করে এ বি সি ডি, তাহলে হচ্ছে আঁকাটা ইজি হবে একটু। আমি ধরো সাপোজ সিটাকে এই পাশে নিয়ে যাই, একই আসবে, জাস্ট আঁকাটা সহজ করার জন্য আমি একটা কাজ করতেছি। ডিটাকে এই পাশে নিয়ে যাই, সিটাকে এই পাশে নিয়ে যাই। ওকে ওকে, তাহলে দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে কাছাকাছি রাখছি আর কি, এ এর সাথে সি না রেখে ডি রাখছি, কারণ আমি ধরছি এভাবে আর কি। তুমি যদি এর সাথে সি ধরতে তাহলে একটু আগে রাখাটা ঠিক ছিল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন যদি আঁকতে চাই তাহলে আমরা কি করবো, এই যে এ কার কার মধ্যে আছে, বি আর সি, অবশ্যই মার্কিংটা ইম্পর্টেন্ট। সো বি আর সি এর মধ্যে আমি একটা রোধ আঁকলাম, ওকে, একটা 5 ওহম। এটা কার কার মধ্যে আছে, আরেকটা বি আর সি। এটা কার কার মধ্যে আছে, আরেকটা বি আর সি। আর বি আর সি আছে না,
ঠিক আছে, আমার বি আর সি এর মধ্যে রোধগুলো আঁকা শেষ। ওকে ফাইন, ভিন্ন কালার দিই। কার কার মধ্যে আছে সি আর ডি, 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 কয়টা হলো 1 2 3 4 5 6। ঠিক আছে, সো আমি এখানে কয়টা আঁকবো, 6টা আঁকবো। সো আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আঁকলাম। ওকে, সি আর ডি এর মধ্যে। তারপরে আমি কি করব, তারপরে আমি এ আর ডি এর মধ্যে কে কে আছে, এ আর ডি, এ আর ডি, এ আর ডি, তিনটা। সবগুলোরও দেখাও, দেখে নিবা, অবশ্যই মিলাই নিবা কোনোটা বাদ পড়ছে কিনা। না, কোনোটা বাদ পড়ে নাই, কোনোটা বাদ পড়ছে না, কোনোটা বাদ পড়ে নাই। বাদ যদি না পড়ে তাহলে আমাদের আঁকাটা কমপ্লিট, আঁকাটা কমপ্লিট। এখন তোমরা তো বুঝতেই পারতেছো, এই তিনটা মিলায়ে একটা রোধ হবে, 3টা 5 মিলায় কি একটা রোধ হবে। এখানে 6টা 5 মিলায়ে একটা রোধ হবে তুল্য সমান্তরালে। এখানে 3টা 5 মিলায় কি একটা রোধ হবে। তাহলে আমরা যদি একটু ছোট করে আঁকি, লিখি এদিকে, তাহলে আমি কয়টা রোধ পাবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটার ভ্যালু কত হবে, 1/5 যোগ 1/5 যোগ 1/5, রাইট। একবারে মুখে মুখে করলে 5/3 আসবে নাকি, এটা 1/5 কয়টা, 3টা, তাহলে 3/5 আর 1/rp = 3/5, তাহলে rp = কত, 5/3। তাহলে এটা কেমন বলতে পারি, এটা হচ্ছে 5/6, রাইট। এটা কত বলতে পারি, 5/3, তাই তো। এরা পরস্পর কিসে আছে, এরা পরস্পর আমার প্যারালালে আছে, এরা পরস্পর কিসে আছে, সরি সিরিজে আছে এরা পরস্পর। তাহলে আমার অ্যান্সার আসে 25/6। তাহলে আমার অ্যান্সার আসে কত, 25/6, যেটা তোমরা অনেক আগেই অ্যান্সার দিছো। থ্যাংক ইউ যারা অনেক আগেই পেরে ফেলছো। এটার তুল্যরোধ কত, 25/6। বুঝছো কিনা বলো, এই ম্যাথটা বুঝছো কিনা, এই ম্যাথটা বুঝছো কিনা বলো, ক্লিয়ার। বুঝা গেছে ভাইয়া? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার এখান দিয়ে, তো ক্লিয়ার বুঝতে পারতেছি আমি বোর্ড। ওকে ফাইন, তাহলে আমরা এই টাইপের ম্যাথ আসলে পারবো কি পারবো না, পারবো। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আসলে আমরা করতে পারবো। ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা সামনের দিকে আগাই। জাস্ট এরকম, এটা থেকে যদি অ্যান্সার করি 25/6। ওকে ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা চলে যাই আমাদের এর পরে। এই ম্যাথটা দেখি তোমরা করো, এই ম্যাথটা তোমরা করো। এই ম্যাথটাতে কিন্তু একটা ট্রিক আছে, দেখি কারা কারা ধরতে পারো। এই ম্যাথটা দেখি তোমরা করো, এই ম্যাথটাতে একটা ট্রিক্স আছে, দেখি কারা কারা ধরতে পারো। দেখি কে কে এটা ধরতে পারো।
নাজমুল সাকিব বলছো 0.9 অ্যাম্পিয়ার, এক্সক্লুসিভ তাহমিদ 0.9 অ্যাম্পিয়ার, বিপ্র চৌধুরী 0.9 অ্যাম্পিয়ার, মিফতা 0.9, মিয়াদ 0.9, তুর্য বলছো 3 অ্যাম্পিয়ার, সালেহিন দীপ বলছো 0.9। ওকে, তো এই ম্যাথটার মধ্যে দেখো প্রথমত একটা জিনিস আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে সবারই মাথায় রাখতে হবে যে এইখানে কি আছে সার্কিটটাতে। এটা কিন্তু একটা ব্যাটারি, এটা কি ব্যাটারি? এটা কি একটা ব্যাটারি? না, এটা একটা ব্যাটারি সিম্বল, এখানে প্লাস মাথা এখানে মাইনাস মাথা, কিন্তু এটা কি কোনো ব্যাটারি না, এটা কি ধারক। তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের জিনিসটা, যদি স্থির তড়িৎ তোমাদের নাই, বাট এটা একটা ধারক, চিহ্ন মনে রাখতে হবে, এটা একটা ধারক। এই ধারকের একটা ব্যাপার তোমরা একটু লিখে রাখো, যেহেতু তোমাদের স্থির তড়িৎ নাই তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা জাস্ট লিখে রাখো ধারকের মধ্যে ডিসি প্রবাহ যেতে পারে না। জাস্ট একটা সিদ্ধান্ত রূপে এটা লিখে রাখো। ধারকের মধ্যে ডিসি প্রবাহ যেতে পারে না। মনে আছে গতকাল যে আমরা এই ম্যাথটা শর্ট সার্কিট করার পরই কেন করতেছি? কারণ এই জায়গাটাতে যেই জিনিসটা, যেই তারটা আছে, এই যে এখানে একটা তার আছে, এখানে একটা রোধ আছে, এই তার আর এই রোধ ধরে নিতে হবে অকেজ, মানে এইটার ভেতরে কোনো প্রবাহ ঢুকবে না। মানে তুমি লিটারালি চিন্তা করবা এই সার্কিটে এই তারটার অস্তিত্ব নাই। এখানে যে ধারক, ধারকের সাথে যে রোধ, এই জিনিসগুলোর অস্তিত্ব নাই। কেন? কারণ ধারকের মধ্যে ডিসি প্রবাহ যেতে পারে না। আমি ডিটেলসে যাচ্ছি না কেন যেতে পারে না, এসি প্রবাহ কেন যেতে পারে, ডিসি প্রবাহ কেন যেতে পারে না, কিন্তু স্থির তড়িৎ অধ্যায়ের পরে এটা তোমাদের ধারকের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমাদের চলতড়িতের ম্যাথের মধ্যেও ধারক দিয়ে দেয় আর ডিসি সার্কিট থাকে তাহলে ওই তারটাই ধরবা নাই, থাকলেও নাই। এইটাই কিন্তু ম্যাথের শিক্ষা। এই জায়গাগুলো থেকে এই ম্যাথগুলো করার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো বুঝে যাবা। নাহলে অনেকে ভাবে যে আরে আমাদের তো স্থির তড়িৎ নাই, কিন্তু সরকার তো ঠিকই স্থির তড়িৎ সহ ম্যাথ দিয়ে দিছে, এইচএসসিতে এরকম ম্যাথ আসলে। কিন্তু যদি নাই বুঝো জিনিসটা যে আসলে ধারকের মধ্যে ডিসি প্রবাহ থাকা না থাকা একই কথা, কারণ এটার মধ্যে ঢুকবেই না প্রবাহ, তাহলে কিন্তু নাহলে তুমি কমপ্লেন করে যাবা সরকারের বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার এই জায়গায় ধারক থাকা না থাকা একই কথা, মানে এই তারটা নাই, চিন্তা করবো এটা কি নাই। তাহলে আমার আছে কি কি আছে? একটা ব্যাটারি, ব্যাটারির সাথে একটা রোধ, আর দুইটা রোধ সমান্তরালে, এতটুকুই তো, আর তো কিছু নাই। তাহলে এই যে দুইটা রোধ আছে সমান্তরালে, এদের তুল্য রোধ কত? কারণ আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ইয়া বের করা, 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ, এটার মধ্যে দিয়ে প্রবাহটা বের করা। এটার মধ্যে দিয়ে কত I1 ধরি নাকি, I1 ঢুকতেছে, কত I1 ঢুকতেছে সেটা বের করা আমার টার্গেট। হ্যাঁ, তাহলে আগে তুল্যরোধ বের করি। তুল্যরোধ কেমনে বের করে ভাইয়া? দ্রুত বের করতে চাইলে গুণফল বাই যোগফল দিবা, দ্যাট মিন্স 2 গুণ 3 ডিভাইড বাই 2 যোগ 3, তাহলে আসবে কত? 6/5, 6/5 ওহম আসবে কত? 6/5 ওহম। 6/5 কে 1.2 আমরা লিখতে পারি। আচ্ছা যাই হোক, 6/5ই রাখি। এখন তোমার এই সার্কিটটার মধ্যে তুমি যদি মূল প্রবাহ, এই যে মূল প্রবাহ, এখানে ঢুকবে কেউ? না, এখানে ঢুকবে না, এখানে তো কেউ ঢুকবে না। এই জায়গায় মূল প্রবাহ আই যদি বের করতে চাও, যেই আইটা কোথায় দিয়ে যাবে, যেই আইটা আমার এই দিক হয়ে দেন এখানে 2 ভাগে ভাগ হবে, এখানে 2 ভাগে ভাগ হবে। এই আইটার ভ্যালু তুমি বের করতে চাও, মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ বের করতে চাইলে কি লাগে? মূল প্রবাহের সূত্র ছিল, আমরা জানি I = E বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অভ্যন্তরীণ রোধ আছে না, অভ্যন্তরীণ রোধ 0। ক্যাপিটাল আর কি? বাইরের রোধ। বাইরের রোধ তো আমরা শুধু ওইটা বের করছি, এটাও তো বাইরের রোধ নাকি? এই যে এটার সাথে এ কিসে আছে মাথায় রাখবা। এখন আমি তোমাদের শিখাইছি যে এইখানের সাথে এটা তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই এখানে তো রাস্তা আলাদা হয়ে গেছে। রাস্তা আলাদা হয়ে গেলে যেমন এখানে তো একটা রোধ, তুমি চিন্তা করবা কেমনে? তুমি চিন্তা করবা যে ভাই এটা একটা রোধ যেটা আপনি আরপি মাত্র বের করলেন, আর এখানে একটা তার আছে, এই যে ধারক এগুলো আছে, এটার মধ্যে প্রবাহ ঢুকবে না, আর এখানে ব্যাটারিটা আছে, এখানে রোডটা আছে। এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করো, তোমার এই জায়গায় প্রবাহ ঢুকবে না মানে কি? এই জিনিসটা কিন্তু এক্সিস্টই করে না। নর্মালি তুমি চিন্তা করলে ভাবতে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে যে প্রবাহটা যাবে এইটার সাথে এটা সিরিজে আছে কিনা জানতে চাইলে আপনি শিখাইছেন এখান থেকে এখানে যাওয়ার পথে যদি রাস্তা আলাদা হয়ে যায় তাহলে আপনি বলতেছেন এরা সিরিজে নাই, কিন্তু এইখানে কি এই প্রবাহটা ঢুকবে না? এই জিনিসটা আর থাকবেই না। তাহলে সরাসরি প্রবাহটা ভাগ হবে? হবে না, ভাগ না হয়ে এদিকে যাবে। তাহলে এরা কিসে আছে? এরা সিরিজে আছে। তাহলে এটার ভ্যালু কত? 2.8। তাহলে আমি
টোটাল তুল্যরোধ যদি বের করতে টোটাল তুল্যরোধ কি আর এর সাথে কি আছে আরপি আছে আর 2.8 আছে। আরপি এর ভ্যালু কত 5/6 বা 1.2 1.2 প্লাস 2.8 দ্যাট মিন্স আসবে কত আমার 4 1.2 প্লাস 2.8 কত আসবে 4 ওহম। তাহলে আমি এখানে চলে আসবো, মানে ই এর ভ্যালু কত দেওয়া 6 ভোল্ট 6/4 প্লাস 0, তাহলে অ্যাকচুয়ালি আসবে কত 6/4 দ্যাট মিন্স 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমার মূল প্রবাহ, কিন্তু আমার তো টার্গেট মূল প্রবাহ না, আমার টার্গেট হচ্ছে এটাকে বের করা। আমার টার্গেট হচ্ছে এটার মধ্যে যে প্রবাহ ঢুকছে সেটাকে বের করা। তাহলে এখানে আইটা আসার পরে কি হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে, এখানে একটা ভাগ গেছে, এখানে একটা ভাগ গেছে। তো আমরা কি করব, কারেন্ট ডিভাইডার লতে চলে যাব। কারেন্ট ডিভাইডার লতে যদি যাই তাহলে আমি কি লিখবো, I1 R1 ইকুয়াল টু ওই যে জায়গায় ভাগ হইছে, কোন জায়গায় ভাগটা হইছে, এই জায়গায় ভাগটা হইছে, যে জায়গায় ভাগটা হইছে সেই জায়গার মধ্যে যে মূল প্রবাহটা ঢুকছে আর সেইটার যে তুল্যরোধ দ্যাট মিন্স আরপি, কিন্তু পুরাটা নেব না, যেখানে ভাগ হইছে ঠিক ততটুকুটার তুল্যরোধ নিব। সো ঠিক ততটুকুটার তুল্যরোধ নিয়ে আমার এখন টার্গেট হচ্ছে I1 বের করা। আই এর ভ্যালু আমি জানি 1.5, আরপি এর ভ্যালু বের করছি 1.2, এই যে আরপি 1.2, এটা ডিভাইড বাই R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে হিসাব করো 1.5 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 2, তাহলে থাকবে কত 0.9। তাহলে যারা 0.9 অ্যান্সার দিছো তারা কারেক্ট। যারা 0.9 অ্যান্সার দিছো তারা কারেক্ট, 0.9 অ্যাম্পিয়ার। ক্লিয়ার, বুঝছো এই ম্যাথটা, বুঝা গেছে? বুঝছো কিনা বলো। তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু এইচএসসি তে দিলে কমপ্লেন করবা সরকারের বিরুদ্ধে যে স্থির তড়িৎ নাই, ধারকের ম্যাথ দিয়ে রাখছে। ধারকটা এখানে থাকা না থাকা সমান কথা, ঠিক আছে? এর জন্যই ফুল সিলেবাস শিখা লাগে। এর জন্যই তোমরা যখন অ্যাডমিশনে যাবা, কেন আমরা আমাদের অ্যাডমিশন কোর্সটা ফুল সিলেবাস পড়াচ্ছি, আমি কিন্তু একটা জিনিস বলে দিতে পারি তোমাদের দেখবা যে অবশ্যই ঘোষণা আসছে শর্ট সিলেবাসের উপরে অ্যাডমিশন পরীক্ষা হবে, এটা দেখবা ঘোষণা আসবে, কারণ ঘোষণা না আসলে তো ছেলে পেলে আন্দোলন করবে। কিন্তু এই যে শর্ট সিলেবাস এর উপরে অ্যাডমিশন পরীক্ষা, কথার কথা বললে দিল সব জায়গায় ঘোষণা। তুমি ধরো জানলা না ধারক সম্বন্ধে কিছু বা এগুলা, যে ধারকে যে ডিসি প্রবাহ যায় না, এসি প্রবাহ যায়, এটা তুমি শিখলা না, কারণ তোমার স্থির তড়িৎ নাই। আর তোমার এই ম্যাথটা দিয়ে দিল, বললো এটা চলো তড়িতের ম্যাথ, কিছু করার আছে, কিছু করার নেই। ফিজিক্সে এই ঝামেলাটা ঘটবে। এর জন্য ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সাজেশন সবসময় যে ফুল সিলেবাসের প্রস্তুতি নেওয়া অ্যাডমিশনের জন্য। ইনফ্যাক্ট যদি সম্ভবত এইচএসসির জন্য নেওয়াইতাম, বাট এইচএসসির জন্য তো সময় কম, তাই আমরা এইচএসসির জন্য শর্ট সিলেবাস নিলেও এসএস অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাসই নিব। কেমন? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। এই ম্যাথটাতে কারোই কোনো কনফিউশন থাকার কথা না, এই লাইনটা বুঝলে বাকি ম্যাথ ইজি। এই লাইনটার জন্যই এই ম্যাথটা দেওয়া, জাস্ট এই লাইনটা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা দেখি একটু ম্যাথটা রিটেন ফরম্যাটে লিখে দিব। প্রথমে কোন ধারকের মধ্য দিয়ে সমপ্রবাহ বা ডিসি আদৌ যেতে পারে না, তাই বর্তনীতে সি ধারকের শাখাটির মধ্য দিয়ে কোনো প্রবাহ হয় না। তারপরে ম্যাথটা ওইটাতে ছাড়া একদম যেভাবে I = E / R + r ওইভাবে ম্যাথটা এখানে করা হয়েছে। 0.9 অ্যাম্পিয়ার এখানে অ্যান্সার আসছে, ঠিক আছে? বুঝা গেছে? ওকে ফাইন। এবার আমরা তড়িৎচালক বল সম্বন্ধে কিছু ছোটখাটো বেসিক, ছোটবেলার বেসিক কিছু আলোচনা করব, 9-10 এর বেসিক, বাট স্টিল অনেকে এখনো কনফিউশন থাকতে পারে বা ভুলে যেতে পারো, যেটা আমাদের একটু পরে যে ব্যাটারির সমন্বয় পড়ব সেখানে কাজে লাগবে। এখানে কি দেখতে পাচ্ছ, একটা ব্যাটারি আছে, একটা বাল্ব আছে। এখানে কি দেখতে পাচ্ছ, একই ব্যাটারি একই বাল্ব। এখানে কিউ পরিমাণ আধান ধরো আছে, এখানে পজিটিভ চার্জ, আমরা জানি নেগেটিভ চার্জ এখান দিয়ে এখানে যায়। ধরে নিলাম আমাদের প্রচলিত নিয়ম অনুসারে যে ধনাত্মক আধান প্রবাহিত হয়, এরকম ধরো কিউ আধানটা ধনাত্মক আধান, এই কিউ আধানটা এই দিক দিয়ে প্রবাহ হয়ে বাল্বটাকে জ্বালায় এই দিকে আসছে। আবার দেখো অ্যানিমেশনটা, কিউ বাল্বটা এদিক দিয়ে গেল, বাল্বটাকে জ্বালাইলো, এদিকে আসছে। হ্যাঁ, ওকে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার মধ্যে আমরা এই বাল্বের মধ্যে কি দেখতে পাবো, একটা শক্তির রূপান্তর দেখতে পাবো। তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এটা কি কারণে হয়েছে? বিভব পার্থক্য বা বিভব পতনের কারণে হয়েছে। এখানে একটা কি হয়েছে, ভোল্টেজ ড্রপ হয়েছে। এই ভোল্টেজ ড্রপের ভ্যালুটা কত? V = W/Q। ছোটবেলার জিনিস যে তোমরা পড়ছো, একক আধান স্থানান্তরে যে কৃত কাজ,
অসীম থেকে 1 কুলম্ব একক আধানকে ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যে কাজ সম্পাদন করতে হয় তাকে কি বলে, তাকে বিভব বলে। সো ওইখান থেকে বিভব পার্থক্যের এই বেসিক ডেফিনিশনটা নিয়ে আসতে পারি, v = w/q। w হচ্ছে কৃত কাজের পরিমাণ, q পরিমাণ আধানকে এখান থেকে ঘুরায় এখানে আনতে। খেয়াল করে দেখো, আমি a থেকে ঘুরায় কততে আনছি, b তে আনছি। a থেকে ঘুরায় কততে আনছি, b তে আনছি। এইটাকে বলবো, এই ভিটাকে আমরা নাম দিব প্রান্তীয় বিভব। এই ভিটার নাম হচ্ছে প্রান্তীয় বিভব। আবার অপরপক্ষে ওইটা দেখো, ওইটাতে কি আমি কিউ আধানটাকে ঘুরাই, দেখো কিউ আধানটাকে ঘুরাই আবার কই আনছি, আবার এ তে আনছি। খেয়াল করে দেখো, স্লাইড খুব সামান্য পার্থক্য। এখানে এ থেকে ঘুরাই কততে আনছিলাম, বি তে, আর ওইখানে কি করছি, আবার দেখো অ্যানিমেশনটা, ওখানে ঘুরায়ে আমি আবার কততে আনছি, আবার এ তে আনছি। এই ঘটনাটা যদি ঘুরায় আবার আগের জায়গায় আনা হয় তাহলে কিন্তু এখানে সে দুইটা রোধ অতিক্রম করছে। একটা রোধ হচ্ছে এই বাল্বটা বা বহি যে রোধটা সেটা, এন্ড আরেকটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরে সে যে যাতায়াত করছে, এই ব্যাটারির অভ্যন্তরেও একটা রোধ থাকে, কারণ অনেক ম্যাটেরিয়ালস যেহেতু আছে সেখানে। সো সেই ব্যাটারির অভ্যন্তরের রোধের বিরুদ্ধেও কি একটা সে কৃতকাজ করছে। তাহলে এখানে E আমরা লিখবো w/q। তাহলে ভিটা হয়ে গেল কি ওই জায়গায় E, ভিটা হয়ে গেল কি এই জায়গাটার জন্য ই। কেমন? সো এই ই আর ভি এর মধ্যে তফাৎ যেটা, সেটা একটু দেখাই। এখানে ইটা মধ্যে বাইরের রোধটাও বিভব পার্থক্যটাও কাউন্ট হয়, এবং ব্যাটারির অভ্যন্তরে যে বিভব পার্থক্যটা খরচ হয় সেটাও কাউন্ট হয়। আর ভিটার মধ্যে শুধু বাইরেরটা কাউন্ট হয়, ভিটার মধ্যে কি শুধু বাইরেরটা কাউন্ট হয়। তাহলে যদি আমি লিখি ই = এ থেকে আবার ঘুরাই এই বিন্দুতে আনতে কৃতকাজ। সো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। W এ থেকে বি তে আনার কাজ, মানে এ থেকে বি তে আনছো, দেন আবার বি থেকে এতে নিছো, মানে ভাঙায় লিখছি। এ থেকে এতে যাওয়াটাকেই ভাঙায় লিখছি। আমরা শিখছি মাত্রই এ থেকে বি তে যাওয়াটাই আসলে ভি, এ থেকে বি তে যাওয়াটাই আসলে কি ভি, ঠিক আছে? সো আমরা শুধু ভি দিয়ে বলতে পারি কি এ থেকে বি তে আসাটা মানে বাইরের পার্থক্যটা, আর ভি বি থেকে এ যেটা বোঝাচ্ছে, ভি বি থেকে এ, এটা জাস্ট সাংকেতিক ভাবে বোঝানোর জন্য এভাবে লিখছি। বেসিক্যালি এটা ডাব্লিউ। সো এটা ভেতরে যে অভ্যন্তরীণ রোধটা সে পায় সেটার জন্য যে বিভব পার্থক্যটা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে I * আর এ বি, এটা কে আসলে বাল্ব, এই রোধটা আসলে কে, এই রোধটা আসলে বাল্বের রোধ। আর এখানে আর বি এ, এটা আসলে কার রোধ, এটা আসলে ব্যাটারির এই অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে দেখো এইটার জায়গায় আমি বসে দিচ্ছি ক্যাপিটাল আর, এটার জায়গায় বসে দিচ্ছি স্মল আর। তাহলে V = I ক্যাপিটাল আর প্লাস I স্মল আর। এখানে I ক্যাপিটাল আর যে পোর্শনটা, এটাকে আমরা নাম দিই ওই যে যেটা বলতেছিলাম ব্যাটারির বাইরে চার্জ চলাচলে যে ভোল্টেজ ড্রপ, অর্থাৎ প্রান্তীয় ভোল্টেজ, আর এটাকে আমরা নাম দিই ব্যাটারির অভ্যন্তরে চলাচলের সময়, চার্জ চলাচলের সময় যে ভোল্টেজ ড্রপ বা হারানো ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এটাই সেই কিন্তু আমাদের V, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রেখো, কারণ অনেকগুলো ম্যাথে হতে পারে তোমার প্রান্তীয় ভোল্টেজ কি সেটা সরাসরি জানতে চায়। তোমরা লেকচার শিটের ম্যাথগুলো দেখবা, লেকচার শিটে আমরা এরকম ম্যাথ প্রোভাইড করছি, যে লেকচার শিটের ম্যাথগুলো দেখবা এরকমই জানতে চাই সরাসরি, প্রান্তীয় ভোল্টেজ বের করো, হারানো ভোল্টেজ বের করো। ম্যাথগুলো সোজা, বাট অনেকের ক্ষেত্রেই নামকরণের না জানার কারণে বের করতে একটু অসুবিধা হইতেও পারে। আমি কিন্তু পরীক্ষা নিব তোমাদের চলতরিতার, তোমাদের পুজোর বন্ধটার পরে আমি পরীক্ষা নিব, এন্ড পরীক্ষার মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে ম্যাথ দিব, হারানো ভোল্টেজ, প্রান্তীয় ভোল্টেজ, ঠিক আছে? পরীক্ষার মধ্যে আমি কয়েকটা ম্যাথ সিলেক্ট করে রাখছি দেওয়ার জন্য, প্রান্তীয় ভোল্টেজ আর হারানো ভোল্টেজ রিলেটেড। সো এটা একটু খেয়াল রাখো, এটা একটু সম্পর্কটা লিখে রাখো, ঠিক আছে? E = I ক্যাপিটাল আর প্লাস I স্মল আর, ঠিক আছে? E এর পরিচয় তড়িৎচালক শক্তি, I ক্যাপিটাল আর পরিচয় প্রান্তীয় ভোল্টেজ, আর I স্মল আর এর পরিচয় হারানো ভোল্টেজ। ওকে ফাইন, তাহলে আগাই। ঠিক আছে, তাহলে আগাই। এই যে মাত্র যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা শিখলাম, হ্যাঁ, এই জিনিসটা থেকেই পক্ষান্তর করে 9, 10 এর সূত্রটা। এটা কয়টা ব্যাটারির জন্য, এটা কয়টা ব্যাটারির জন্য, এটা হচ্ছে একটা ব্যাটারির জন্য বা একটা উৎসের জন্য। হ্যাঁ, এটাকে জেনারেল ভাবেও ইউজ করা যায় অনেকগুলো ব্যাটারির জন্য, বাট ইউজুয়ালি আমরা এটা ইউজ করি একটা ব্যাটারির জন্য। একটা ই বা একটা তড়িৎ উৎস যদি থাকে, তাহলে আর হচ্ছে বাইরের রোধ, স্মল আর হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, আর ই হচ্ছে কি আমার ব্যাটারির তড়িৎচালক শক্তি। আমরা এখন এটা শিখতেছি কেন, এটা দিয়ে তো অনেক ম্যাথও করছি, 9, 10ও করছি, কারণ আমরা এখন ব্যাটারির সমন্বয় শিখবো। ব্যাটারির সমন্বয় অর্থাৎ একটা ব্যাটারি না, মাল্টিপল ব্যাটারি থাকলে কি হয়, ঠিক আছে? মাল্টিপল ব্যাটারি থাকলে কি হয়। তো আমরা এখন মাল্টিপল ব্যাটারির জন্য এই বলতো কোন কোন জায়গায় পার্থক্য হইতে পারে। ব্যাটারি যদি বাড়ে তাহলে কিসে কিসে প্রভাব পড়বে, ইতে প্রভাব পড়বে, অবশ্যই ই চেঞ্জ হইতে পারে। স্মল আর, এটা তো ব্যাটারির অভ্যন্তরীণ, স্মল আর এর প্রভাব পড়তে, কিন্তু ক্যাপিটাল আর এর সাথে এটা কোনো সম্পর্ক আছে না। আমি তো বাইরে লাইট সংখ্যা বাড়াচ্ছি না, তাই না? এই দিকটা আগে বাইরের রোধ ছিল লাইট সংখ্যা বাড়াচ্ছি না, আমি ব্যাটারির সংখ্যা বাড়াচ্ছি। ব্যাটারির সংখ্যা বাড়াচ্ছি, তাহলে আমার ক্যাপিটাল আরে কিন্তু কোনো প্রভাব পড়বে না, প্রভাব পড়বে কোথায়, ইতে আর স্মল আরে।
তাহলে ই আর স্মল আর কে পাল্টাই দিলি আমি সংযোগের জন্য যে প্রবাহ সেই প্রবাহগুলো পাবো। চলো দেখাই আমি কি বলতে যাচ্ছি। এখানে যেমন কয়টা ব্যাটারি আছে, 3টা ব্যাটারি, প্রতিটা ব্যাটারির তড়িৎচালক শক্তি কত করে, ই করে, প্রতিটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত করে, স্মল আর করে, বাইরের রোধ কিন্তু আমার একটাই, ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে যে এই প্রবাহটা বাইরে হবে, এই প্রবাহটা তো অবশ্যই আই না, আই এর চেয়ে অন্য কিছু আসবে। সো এই প্রবাহটাকে 3টা ব্যাটারি থাকার কারণে যে প্রবাহ, সেই প্রবাহটাকে আমরা আই এস বলতেছি, আই স্মল এস। সিরিজে প্রবাহ যেহেতু, সিরিজে ব্যাটারিগুলো যেহেতু, তাই সিরিজে ব্যাটারিগুলো থাকার ফলে বা তড়িৎ কোষগুলো থাকার ফলে যেই প্রবাহটা তৈরি হয় মূল প্রবাহ, সেটাকে আই এস বলছে। বেসিক্যালি এদেরকে কিন্তু সেল বা কোষ বলা উচিত। আমরা যদিও কথা প্রসঙ্গে ব্যাটারি বলি, বাট এটা মিলাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারি, বাট এদেরকে অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে কি, সেল বা কোষ। ঠিক আছে, সো আমি আমার কথাটাকে ভুল হিসেবে ধরো না, আমি জাস্ট কথা প্রসঙ্গে ব্যাটারি বলি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সেল বা কোষ। ওকে ফাইন। তাহলে এই আই এস এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমি বলছি কোন কোন দুই জায়গায় পরিবর্তন আসবে, ই তে আর স্মল আর এ। সো ই এস আর স্মল আর এস। আমরা যদি কোনোভাবে ই এস আর স্মল আর এস বের করতে পারি, তাহলে আমি এইখানে মূল প্রবাহ বের করতে পারবো। একাধিক ব্যাটারি যদি শ্রেণীতে থাকে তাহলে বের করতে পারবো। একটা জিনিস আরেকটু বলে রাখি, তোমরা এই জায়গায় কনফিউজ হবে না। শ্রেণীতে এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা কি শ্রেণীতে আছে বলো তো? এই ব্যাটারি দুইটা কি শ্রেণীতে আছে? এরা শ্রেণীতে আছে না, এরা শ্রেণীতে নাই। শ্রেণীতে থাকতে হইলে একটার প্লাস থেকে আরেকটার মাইনাস, একটার প্লাস মাথার সাথে আরেকটার মাইনাস মাথা, একটার প্লাস মাথার সাথে আরেকটার মাইনাস মাথা, এই অ্যারেঞ্জমেন্টে কানেক্টেড থাকতে হবে। একটার প্লাসের সাথে আরেকটার মাইনাস, একটার প্লাসের সাথে আরেকটার মাইনাস। এখানে কি সমস্যা ছিল, এখানে এটার প্লাস আর এটার প্লাস দুইটা দুই জায়গায়, মাইনাস গুলো এক জায়গায়, এটা হইলে হবে না। প্লাসের শেষে মাইনাস, প্লাসের শেষে মাইনাস, এই অর্ডারে থাকলে এদেরকে আমি বলবো শ্রেণীতে আছে। তো এই রকম যদি থাকে তোমার প্রশ্নে, তুমি কিন্তু আবার এই সূত্র ব্যবহার করে দিয়ে এসো না। এই সূত্রটা প্রযোজ্য হবে শুধুমাত্র এই টাইপের কানেকশনের জন্য। এগুলোর জন্য আমরা ম্যাথ করব, এগুলোর জন্য আমরা ম্যাথ করব কি, কারশফের সূত্র দিয়ে। এগুলোর জন্য ম্যাথ করব কি, ইংলিশে লিখি, কিরশফ বা কারশফের সূত্রতে। ঠিক আছে, তো এইগুলোর জন্য আমরা কিরশফ বা কারশফের সূত্রতে ম্যাথ করব। কেমন? ওকে ফাইন। তাহলে আমাদের এই টাইপের কানেকশনগুলোকে বলে শ্রেণী কানেকশন। আর এই টাইপের কানেকশন যদি থাকে, তাহলে আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না খুব বেশি। ই এস ইকুয়াল টু আসবে এন ই। ই এস ইকুয়াল টু আসবে কি, এন ই। কেন? এটা সহজেই বোঝা যায়। এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, একটা ই। এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, আরেকটা ই। মানে এখানে যতই বিভব হোক, এখানে বিভব এটার তুলনায় পার্থক্য হইতে হবে, কত হইতে হবে, ই পরিমাণ। এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, আরো একটা ই। তাহলে কয়টা ই? এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কয়টা ই? 3টা ই। তাহলে 3টা ব্যাটারির জায়গায় যদি এনটা ব্যাটারি হয়, তাহলে এন ই। 3টা ব্যাটারির জায়গায় যদি এনটা ই হয়, তাহলে পার্থক্য কত, এন ই। ঠিক আছে, আমি আর খুব বেশি ভেতরে ব্যাখ্যায় যাচ্ছি না। সো ই এস ইকুয়াল টু এন ই লিখতে পারি। এবার স্মল আর এস যখন হিসাব করবা, স্মল আর এসটা কি, এই যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলোর অভ্যন্তরীণ রোধের তুল্যমান, অভ্যন্তরীণ রোধের তুল্যমান। তুমি যখন স্মল আর চিন্তা করবা, তখন তুমি এটা ভুলেই যাবা এরা ব্যাটারি। তখন তুমি চিন্তা করবা এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। কিসে আছে তারা? সিরিজে আছে। সিরিজের তুল্যতা তোমরা অনেক দিন ধরে শিখছো। স্মল আর এস ইকুয়াল টু কত আসবে, এন আর, রাইট? মানে স্মল আর এস ইকুয়াল টু স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর, 3R আসতো যদি 3টা ব্যাটারি হয়। 3টা ব্যাটারি না হয় যদি এন সংখ্যক ব্যাটারি এখানে কানেক্টেড হতো, তাহলে কয়টা আর আসতো, এনটা আর আসতো। তাহলে এন আর। তাহলে এই ভ্যালুগুলো বসাই দিই এই জায়গায়, এই ভ্যালুগুলো বসাই দিই। এই ভ্যালুগুলো বসাই দিলে এটাই আমার হয়ে যায় কি, শ্রেণী সমন্বয়ের ক্ষেত্রে, কোষের শ্রেণী সমন্বয়ের ক্ষেত্রে মূল প্রবাহের সূত্র। মূল প্রবাহটা কত, আইএস। এন কি, কোষের সংখ্যা বা ব্যাটারি সংখ্যা। ই কি, ই হচ্ছে প্রতিটা ব্যাটারির তড়িৎচালক শক্তি। মাথায় রাখো, প্রত্যেকটার মানে একটার কত। ঠিক আছে। স্মল আর কি, স্মল আর হচ্ছে প্রতিটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল আর হচ্ছে বাইরের রোধ। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এইচএসসি লেভেলে এইভাবেই পড়ি, এইচএসসি লেভেলে আমরা এইভাবেই পড়ি। কিন্তু ধরো তোমার এমন একটা ম্যাথ দিল একইভাবে সজ্জিত, কিন্তু এটা ধরো সাপোজ 1.5 ভোল্ট, 1 ভোল্ট, এটা ধরো 1.5 ভোল্ট, এটা ধরো 2.5 ভোল্ট। আবার এখানে এগুলোর মানও ধরো আলাদা আলাদা, এটা ধরো 0.5, এটা ধরো 0.2, আলাদা আলাদা। তুমি পারবা কি পারবা না? এই সূত্র ব্যবহার করবা না, কিন্তু এই সূত্র ব্যবহার করে পারবা। এই সূত্র ব্যবহার করবা না, বাট এই সূত্র ব্যবহার করে কি পারবা কি পারবা না? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। তুমি ইএসটা তখন হিসাব করবা আর এন ই দিয়ে না, যোগ করবা 1 যোগ 1.5 যোগ 2.5, যেটা আসবে সেটা ইএস এর জায়গায় বসাই দিবা।
আর এস এর জায়গায় বসাই দিবা 0.5 যোগ 0.2 যোগ 0.3, যেটা আসবে এটা স্মল আর এস এর জায়গায় বসাই দিবা। পারবা কি পারবা না? পারবা। এটা ব্যবহার করবা কখন? যখন n সংখ্যক আইডেন্টিক্যাল ব্যাটারি, আইডেন্টিক্যাল মানে একই ব্যাটারি, n সংখ্যক আইডেন্টিক্যাল বা একই ব্যাটারি মানে এই যে এর বৈশিষ্ট্য আর এর বৈশিষ্ট্য হুবহু একই, এর বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হুবহু একই। n সংখ্যক আইডেন্টিক্যাল ব্যাটারি হইলে তুমি এই সূত্র ব্যবহার করবা, আর আইডেন্টিক্যাল না হইলে যদি মানে পার্থক্য থাকে, স্মল আর ভিন্ন ভিন্ন মান থাকে, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করেই করতে পারবে। তাহলে তুমি কি এই সূত্র ব্যবহার করেই কি করতে পারবা? ম্যাথটা সলভ করতে পারবা। বুঝছো কিনা? তাহলে বলো আমরা পারবো কিনা? যদি আমাদের ইনকেস এখানে আমি যদি একটা ম্যাথ দিই পরীক্ষায়, তোমাদের এই জায়গায় ভ্যালুগুলো আলাদা আলাদা দিই, পারবা কিনা? পারবা? তো দুইটা জিনিসই কিন্তু দেখাইছে। প্রথমত প্লাস মাইনাস না মিললে, উল্টা পাল্টা থাকলে কি করবা? কারশফের সূত্র, যেটা আমরা পড়ি নাই, সামনে পড়বো। যদি শ্রেণীতেই থাকে প্লাস মাইনাস মিলে বাট মান আলাদা, তাইলে আমার কারশফের সূত্রে যেতে হয় না, কারশফের সূত্র ছাড়াই এটা দিয়ে করা যায়। ঠিক আছে? তখন ইএস আর আর এস ভিন্ন ভিন্ন ভাবে করব। কেমন? ওকে ফাইন। তাহলে এবার আমরা চলো সামনের দিকে আগাই। তাহলে এই ফর্মুলাটা লিখে ফেলো, কিন্তু একটু লিখে ফেলো। ঠিক আছে? এই জায়গায় যেই জিনিসগুলো আছে একটু লিখে ফেলো দ্রুত। আমি একটু সামনের দিকে আগাই। ওকে ফাইন। এবার তাহলে আমি একটু সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে? এখানে স্মল আর কিন্তু একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, আর এন আর মানে এই অংশটা এটা কি? ব্যাটারিদের তুল্য অভ্যন্তরীণ রোধ। এন আর একসাথে বললে ব্যাটারিদের তুল্য অভ্যন্তরীণ রোধ, আর শুধু স্মল আর বললে একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। কেমন? ওকে ফাইন। তাহলে এই জায়গায় পরিচয়গুলো লেখা আছে। শ্রেণীতে থাকা অবস্থায় মূল প্রবাহ, বাইরের রোধ, ব্যাটারির সংখ্যা, অবশ্যই সিরিজে প্রতিটির অভ্যন্তরীণ রোধ, আর ই হচ্ছে প্রতিটি ব্যাটারির তড়িৎচালক শক্তি। ওকে, এবার আসি প্যারালাল কানেকশন যখন থাকবে। একই আইডেন্টিক্যাল ব্যাটারি যদি প্যারালাল কানেকশনে থাকে, খেয়াল রাখো এখানে, তাহলে তুমি আইপি ইকুয়াল টু ইপি ডিভাইড বাই আর প্লাস স্মল আরপি, জাস্ট পার্থক্য হয়েছে কোন দুইটাতে? এই দুইটাতে। এখানে একটু খেয়াল রাখো, এটা যদি এ নট হয়, এটা কি নট? যদি এ নট হয়, এটা কি নট? এ নট। এটা কি নট? এ নট। এটা কি নট? এ নট। আর যদি বি নট হয়, এটা কি নট? বি বি বি। রাইট? তাই না? তাহলে এর একটা সুনির্দিষ্ট বিভব, বি এর একটা সুনির্দিষ্ট বিভব, তাই তো তারা একটা আলাদা আলাদা নোড নাকি? কিন্তু এইখানের এর যেই বিভবটা আছে, এইখানের এর কিন্তু ভিন্ন বিভব থাকা সম্ভব না। এইখানের এর কিন্তু ভিন্ন বিভব থাকা সম্ভব না। তাহলে যদি ভিন্ন বিভব থাকা সম্ভব না হয়, তার মানে কি দাঁড়াচ্ছে? এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভবের যে পার্থক্য, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভবের পার্থক্য, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভবের পার্থক্য অবশ্যই অবশ্যই একই বিভবের পার্থক্য হইতে হবে। সহজ কথায় তুল্য মানে কি? তুল্য মানে এগুলারে খুলে ফেলবা, এটারে খুলে ফেলবা, খুলে ফেলে তুমি এ বিন্দু রাখছো, ওই যে মাঝখানের এটা খুলে ফেলছো, এদের জায়গায় একটা ব্যাটারি নিয়ে আসবা, ওই ব্যাটারিটারই তো বলবো এই তিনজনের তুল্য ব্যাটারি। এই তুল্য ব্যাটারির বিভব পার্থক্য এ আর বি এর বিভব পার্থক্য সমান হইতে হবে। এ আর বি এর বিভব পার্থক্য কত করে? এখানে ই, এখানে ই, এখানে ই, এখানেও তো এ আর বি, এখানেও তো এ আর বি বিন্দু, তাহলে এখানেও তুল্য ব্যাটারির বিভব পার্থক্য কত হবে? অবশ্যই ই ই হবে। মানে আমি যেটা বুঝাচ্ছি, এইখানে যে ইপিটা আছে, এই ইপি ইকুয়াল টু ই হবে। আগের ক্ষেত্রে কি ছিল? আগে যখন সিরিজে ছিল, আগের ক্ষেত্রে কি ছিল? আগে যখন এরকম সিরিজে ছিল, আগে কিন্তু নট যদি করতাও, এটা এ নট, এটা বি নট, এটা সি নট, এটা ডি নট, আগে তুমি এদের খুলে ফেলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে, এ বিন্দু আর কোন বিন্দুর মধ্যে? ডি বিন্দুর মধ্যে, এ আর ডি এর মধ্যেই তো একটা জিনিস বসাইতা নাকি? তাহলে এইটা ছিল তুল্য ব্যাটারি। এই ক্ষেত্রে এই ইএস মানে এ আর ডি এর বিভব পার্থক্য কত ছিল? এন ই। বাট এই ক্ষেত্রে কিন্তু এই যে এইটার ক্ষেত্রে এদের খুলে যদি একটা বসাও, তাহলে এই ক্ষেত্রে বিভব পার্থক্য কিন্তু ই হইতে হবে। এই ক্ষেত্রে বিভব পার্থক্য কি হইতে হবে? ই ই হইতে হবে। তো এই ক্ষেত্রেও আমি বলি যে ইপি ইকুয়াল টু কি লিখবা? ই লিখবা। সমান্তরাল সার্কিটে যদি ব্যাটারিগুলো সংযুক্ত থাকে, তাহলে
এই ব্যাটারিগুলোর স্থলে একটা তুল্য ব্যাটারি চিন্তা করলে, অথবা এই ব্যাটারিগুলোর তড়িৎচালক শক্তির তুল্য যে তড়িৎচালক শক্তিটা, সেটার ভ্যালু প্রতিটার তড়িৎচালক শক্তির সমান। মানে এটার তড়িৎচালক শক্তি এটার প্রতি যে কোনো একটা তড়িৎচালক শক্তির মানের সমান। ঠিক আছে, ইপি ইকুয়াল টু ই। কেমন? আচ্ছা, তো আমরা ইপি ইকুয়াল টু ই এই কনসেপ্ট যদি বুঝে থাকি, তাহলে আমরা বুঝলাম যে সমান্তরালে যদি থাকে তাহলে আমার কি করা যাবে না, কোনো মান অদল বদল করা যাবে না, একই ই থাকতে হবে। আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি ইনফরমেশনের জন্য, এইভাবে থাকলে আমরা কিন্তু বলবো না তারা সমান্তরালে আছে, কারণ প্লাস মাথাগুলো একসাথে না হইলে, এখানে দেখো একটা প্লাস মাথা একটা মাইনাস মাথা এক বিন্দুতে, একটা মাইনাস মাথা একটা প্লাস মাথা আরেক বিন্দুতে। ঠিক আছে, প্লাস মাথাগুলো এক পাশে না হইলে আমরা বলবো না সে সমান্তরাল সংযোগে আছে, মাইনাস মাথাগুলো এক জায়গায় না হইলে আমরা বলবো না সে সমান্তরালে আছে। হ্যাঁ, এইগুলোও করতে পারবো আমরা কারশফের সূত্র বা এগুলো ব্যবহার করে, কিন্তু প্লাস মাথা মাইনাস মাথা একসাথে না হইলে সমান্তরাল সংযোগ ধরে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা যাবে না। এটা এগুলো করলে করতে হবে কি দিয়ে, এগুলো করলে বিভিন্ন কিছু থাকবে, করলে করতে হবে কি দিয়ে, কারশফের সূত্র দিয়ে, কারশফের সূত্র দিয়ে করতে হবে। কেমন? আমি কিন্তু এক্সেপশন কেস যদি আসে তাহলে কি আসতে পারে এবং এটা কিভাবে সলভ করতে হয় সেগুলো প্রসেস বলে দিচ্ছি। তাহলে আমরা এই জায়গায় যদি আগাই, তাহলে আমরা লেখাটা একটু দেখি। তাহলে এখানে ইপি কে কি লিখবো, ই এর সমান লিখবো। ইপি কি? তুল্য তড়িৎচালক শক্তি। আরপি যখন আমরা ভোল্টেজের কাজ শেষ, যখন আমরা রোধ নিয়ে কাজ করবো, যদি এইটার রোধ এইটার রোধ এইটার রোধ তিনোটার রোধ স্মল আর করে হয়, এন্ড যখন রোধ হিসেবে চিন্তা করছি তখন চিন্তাই করবো না সে ব্যাটারি, মনে করবো একটা রোধ আর একটা রোধ কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে থাকলে আমরা ফর্মুলা জানি 1/r + 1/r + 1/r, বেসিক্যালি 1/rp হইতো, ওইটারই আমরা হোল টু দি পাওয়ার -1, দ্যাট মিন্স ইনভার্স করছি। ইনভার্স করে আমরা অ্যাকচুয়ালি কি পাইছি, 3/r। তাহলে rp ইকুয়াল টু কি, r/3। উল্টাই যাবে, ওই যে ইনভার্স আছে উল্টাই যাবে, r/3। এখানে কয়টা ব্যাটারি ছিল? 3টা ব্যাটারি। যদি আমি 3টার জায়গায় m সংখ্যক ব্যাটারি চিন্তা করি, মাথায় রাখবা সিরিজের জন্য আমরা n সংখ্যক, সিরিজে ব্যাটারির সংখ্যা কত, n সংখ্যক, আর সমান্তরালে ব্যাটারির সংখ্যা আমরা চিন্তা করি কি, m সংখ্যক, স্মল m, পার্থক্যটা রাখার জন্য। তাহলে আমরা rp ইকুয়াল টু বলতে পারবো স্মল r/m। স্মল m কি? সমান্তরালে সংযুক্ত ব্যাটারির সংখ্যা। স্মল r কি? প্রতিটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আর স্মল rp কি? স্মল rp হচ্ছে ব্যাটারিগুলোর তুল্য অভ্যন্তরীণ রোধ। তাহলে এই ভ্যালুগুলো এই জায়গায় বসাই দিব আমরা, বসাই দিলাম আমি আইপি পেয়ে যাচ্ছি। আইপি ইকুয়াল টু কি, E/m ক্যাপিটাল R প্লাস স্মল r। তাহলে এখান থেকে আমি ফর্মুলা দাঁড় করাইলে আইপি ইকুয়াল টু ME ডিভাইড বাই M ক্যাপিটাল R প্লাস স্মল r লিখতে পারি। এখানে m হচ্ছে সমান্তরালে সংযুক্ত ব্যাটারির সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব কখন, যদি খাপে খাপ মিলে যায় সমান্তরাল সার্কিট। ঠিক আছে, একটু এদিক সেদিক হইলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। যদি ই এর ভ্যালুগুলো আলাদা হয় ইউজ করতে পারবো না। ই এর ভ্যালুগুলো যদি আলাদা হয় এটা ইউজ করতে পারবো না। এন্ড ই এর ভ্যালুগুলো যদি এটার একটা মান, এটার আরেকটা মান, এটার আরেকটা মান, তাহলে কিন্তু এটা জটিল সার্কিটে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এটাকে সরল সার্কিটের মতন আমরা করতে পারবো না, কারণ তখন নডের হিসাব আলাদা হবে, সবকিছুই আলাদা হবে। অবশ্যই ওখানে কোনো স্পেশাল কেস থাকতে হবে। ঠিক আছে, সো আমার ই এর ভ্যালুগুলো আলাদা হইলেও এটার মধ্যে কিন্তু ওইরকম করে করা যাবে না। এখানে ই এর ভ্যালুগুলো একই হইতে হবে, প্লাসগুলো একই প্রান্তে যুক্ত হইতে হবে, মাইনাসগুলো একই প্রান্তে যুক্ত হইতে হবে, তাহলেই আমরা এই ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে পারবো। তাহলে আইপি ইকুয়াল টু m ক্যাপিটাল E ডিভাইড বাই m ক্যাপিটাল R প্লাস স্মল r, এটা লিখতে পারি। তাহলে এখানে আইপি কি? আইপি হচ্ছে সমান্তরালে থাকা অবস্থায় মূল প্রবাহ। m কি? m হচ্ছে আমার সমান্তরালে ব্যাটারির সংখ্যা। ক্যাপিটাল R কি? ক্যাপিটাল R হচ্ছে বাইরের রোধ। স্মল r কি? স্মল r হচ্ছে আমার প্রতিটার অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের কি ওভারঅল থিওরি। যদি শুধু শ্রেণীতে থাকে বা সমান্তরাল থাকে, আজকে কিন্তু আমি একটা স্পেশাল কেসও করাবো, সমান্তরাল আর শ্রেণী যদি মিক্সড অবস্থায় থাকে তখনও কি হয়। ঠিক আছে, সমান্তরাল শ্রেণী মিক্সড অবস্থায় থাকলে তখন কি হয়, এটাও আমার মনে হয় তোমাদের এইচএসসির জন্যও আসতে পারে, আর অ্যাডমিশনের জন্য এগুলা বেশি ইম্পর্টেন্ট বরং এইগুলোর চেয়েও। ঠিক আছে, তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। এই পর্যন্ত লেখা হলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগায় একটা ছোট্ট জিনিস, এইগুলোর সাথে তোমাদের ঘ বা অনুধাবন এইচএসসির জন্য বেশি দরকার, যদি অ্যাডমিশনের জন্য দরকার নেই, তাও আমি দেখাই দিই। আমরা ডিসাইড করতে চাই যে কোন কানেকশনটা ভালো, শ্রেণীটা ভালো নাকি সমান্তরালটা ভালো, এটা আমরা ডিসাইড করতে চাই। সাপোজ এটা যদি আমরা ডিসাইড করতে চাই, তাহলে আমরা দুইটা কেসের জন্য ডিসাইড করব। প্রথমত, বাইরের রোধ যদি ভেতরের রোধের চেয়ে অনেক অনেক বেশি হয়, এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে ভেতরের রোধ যদি বাইরের রোধ থেকে অনেক অনেক বেশি হয়। আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে বাইরের রোধ যদি ভেতরের রোধ থেকে অনেক অনেক বেশি, দ্যাট মিন্স তুমি ধরো সাপোজ বাইরের রোধ হচ্ছে আমার 1000 বা এই 1 লক্ষ 10 লক্ষ সামথিং,
আর ভেতরের রোধ ধরো সাপোজ 1, তোমার কাছে যদি ভেতরের অভ্যন্তরীণ রোধ 1 হয় তাহলে তুমি কি, তোমার কাছে সাপোজ ধরো তুমি ব্যক্তি মানুষ, ধরো ভুলে যাও তুমি ফিজিক্স পড়তেছো, তোমার কাছে ধরো এখানে কত টাকা আছে, ধরো 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ 1 টাকা আছে, তুমি কি এটা মেনশন করবা তোমার কাছে কত টাকা আছে, 10 লক্ষ 1 টাকা, 1 টাকাটারে তুমি কি করবা, ইগনোর করবা, রাইট? 1 টাকা তোমার এতই কম মূল টাকার তুলনায় যে তুমি ওটাকে ইগনোর করবা, রাইট? সো যদি বাইরের রোধটা ভেতরের রোধ থেকে অনেক অনেক বেশি হয় তাহলে এখানে মান যেটাই হোক এটারে আমরা ইগনোর করি, মানে এটা আমরা জিরো ধরি, এটা আমরা কি করি, জিরো ধরি। সেটা যদি জিরো হয় তাহলে দেখি তো এই জায়গার অবস্থাটা কেমন এই কেসের জন্য। যদি একটা ব্যাটারি কানেক্ট করি, এই বৈশিষ্ট্য বিশিষ্ট একটা সার্কিটের মধ্যে একটা ব্যাটারি থাকে, তাহলে আই ইকুয়াল টু কত আসবে, ই বাই ক্যাপিটাল আর প্লাস জিরো, দ্যাট মিনস ই বাই স্মল আর, সরি ই বাই ক্যাপিটাল আর, স্মল আর এই তো জিরো ধরছি নাকি, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, আই এস ইকুয়াল টু, ধরলাম এই বৈশিষ্ট্য থাকলে, এই কেস থাকলে আমাদের সিরিজে যদি এন সংখ্যক কানেক্ট করা হয় তাহলে মূল প্রবাহটা কত আসবে, মূল প্রবাহ আই এস ইকুয়াল টু, আমার এই জায়গায় কোন পার্টটা জিরো, এই পার্টটা জিরো, এটা যদি জিরো হয় আর এর ভ্যালু জিরো হয় তাহলে গুণ করলেও তো জিরো, রাইট? জিরো গুণন এন জিরো, তাহলে আমার থাকবে কি এন ই বাই ক্যাপিটাল আর, তাহলে এন ই বাই ক্যাপিটাল আর যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি কি এন ইন্টু ই বাই ক্যাপিটাল আর, এখানে যেটা পাইলাম সেটা না, যে আমি এটাকে আই বলতে পারি, মানে কি দাঁড়াইলো যে আমার শ্রেণীতে যেই প্রবাহটা পাবো সেটা একটা ব্যাটারির প্রবাহের তুলনায় কয় গুণ, এন গুণ, কখন, যখন আমার ক্যাপিটাল আর ইজ মাচ গ্রেটার দেন স্মল আর। তার মানে আমি এখানে লাভ করতেছি না লস করতেছি, লাভ করতেছি। আমার বেশি কি দরকার, আমার বেশি দরকার প্রবাহ, এখানে প্রবাহ বাড়ছে না কমছে, বাড়ছে, রাইট? মানে একটা ব্যাটারি ব্যবহার করা হচ্ছে তো বেটার, একটা ব্যাটারি ব্যবহার করা হচ্ছে তো এটা বেটার, কারণ বেশি মান পাচ্ছি। বাট এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি স্মল আর কে যদি জিরো ধরো তাহলে তোমার কি লেখা উচিত, আইপি ইকুয়াল টু এম ই ডিভাইড বাই এম আর, এম আর এম কাটাকাটি, তাহলে থাকবে কি আইপি ইকুয়াল টু ই বাই আর, যেটা কি নাকি আই এর সমান, যেটা কি নাকি আমার আই এর সমান। সো আইপি ইকুয়াল টু আই, এটার অর্থ হচ্ছে যে আমি যদি সমান্তরালে 100, 1 কোটি, 1 লক্ষ ব্যাটারিও ইউজ করি যখন আমার এই কেস, তখন অ্যাকচুয়ালি আমি কোনো লাভ করতেছি না। একটা ব্যাটারি ব্যবহার করে আমি যেই প্রবাহ পাই, 100, 1 কোটিটা সমান্তরালে ব্যবহার করেও আমি একই প্রবাহ পাই। তাহলে এক্ষেত্রে কে জিতলো, এই তিনটার মধ্যে কে জিতলো, মানে আমি যদি টার্গেট থাকে এই দুইটার মধ্যে কে জিতলো, টার্গেট থাকে আমি কি করতে চাই, বেশি প্রবাহ চাই, তাহলে আমি কোনটাতে যাব, এই কেসের জন্য আমি অবশ্যই সিরিজ প্রেফার করব। তাহলে সিরিজ জিতে যায় যখন ক্যাপিটাল আর ইজ মাচ গ্রেটার দেন স্মল আর, তখন আমি সিরিজটাকে প্রেফার করব। একইভাবে এটাতে একটু দ্রুত করি, এখানে উল্টাটা, স্মল আর যদি ক্যাপিটাল আর চেয়ে অনেক অনেক বড় হয় তাহলে এখানে থাকবে ই বাই স্মল আর, এই যে বসায় দাও ক্যাপিটাল আর জায়গায় জিরো, এখানে দেখো কি থাকে আই এস ইকুয়াল টু এন, এটা তো জিরো হবে, এন আর এন কাটাকাটি, ই বাই স্মল আর আসবে। দ্যাট মিনস এখানে কোনো লাভ পাচ্ছি না, একটা ব্যাটারি ব্যবহার করা যায় কথা, 100টা সিরিজে ব্যবহার করাও একই কথা, যদি আমার কন্ডিশন থাকে কি এটা। এবার এটার জন্য আসি, এটা আসে, রাইট? এই ই বাই স্মল আর এটাকে কি বলতে পারি, আই বলতে পারি। তাহলে এখন বোঝা যাচ্ছে যে সমান্তরাল সার্কিট যদি হয়, সমান্তরাল সার্কিটের সমান্তরালে সংযুক্ত ব্যাটারিগুলোর যদি থাকে আর কন্ডিশন যদি আমার থাকে অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের চেয়ে অনেক অনেক বেশি, তাহলে আমরা কোনটাতে লাভ পাবো, সমান্তরাল কানেকশনে লাভ পাবো। কারণ দেখাই যাচ্ছে সমান্তরাল কানেকশনে দেখো এম আই এর, মানে আই এর এম গুণ প্রবাহ পাওয়া সম্ভব। তাহলে এটা একটা ডিসিশন মেকিং, যে তোমার যদি কোনো ম্যাথে জানতে চাই কোন সংযোগটি গ্রহণ করা উচিত বা কোন সংযোগটি আমরা বাস্তবায়ন করা উচিত, অধিক প্রবাহ পেতে চাইলে কোন সংযোগটি রহিম বা করিম গ্রহণ করবে, কার পদক্ষেপটি সঠিক, এই টাইপের কথাবার্তা যদি থাকে প্রশ্নে, সৃজনশীলের জন্য স্পেশালি, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি বাইরের রোধ 10 বা 20 পরিমাণেরও একটু পরিমাণও বেশি হয়, নর্মালি আমরা জানি যে অনেক অনেক বেশি হলে একটু পরিমাণের বেশি হয়, তাও তুমি প্রেফার করবা কাকে, শ্রেণীকে। আর যদি ভেতরের রোধ বেশি হয় তাহলে প্রেফার করবা কাকে, প্রেফার করবা সমান্তরালকে। ঠিক আছে, এগুলো কিন্তু ঘতে ইম্পর্টেন্ট, এগুলো ঘতে ইম্পর্টেন্ট। আই গেস আমাদের ক্লাসটা এখন যারা যারা দেখতেছো তারা অলমোস্ট মোরলেস সবাই কম বেশি এটা একবার হইলেও জীবনে দেখছো, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? এগুলো তেমন কঠিন কিছু না, বাট তাও আমি দেখা যাচ্ছি যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, এর জন্য। না হলে আমি অ্যাডমিশন ক্লাস হলে কখনোই এই জিনিসগুলো ওইরকম করে দেখাইতাম না। কেন? কারণ এগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য জরুরি না। তারপরে সামনে তোমাদের এইচএসসি, তাই আমি একটু দেখা যাচ্ছি রিভিশন হয়ে যাক অ্যাটলিস্ট। ওকে, তাহলে এখানে লেখা আছে সব, ঠিক আছে, স্লাইডও দিয়ে দিব। ক্লিয়ার?
আচ্ছা, এবার আমরা এখানে একটা ছোটখাটো ম্যাথ দেখবো, তারপর আমরা একটু কঠিন ম্যাথের দিকে যাব। তারপরের ম্যাথগুলো তোমাদের দিয়ে করাবো, কঠিন ম্যাথগুলো। এখানে কি দেখা যাচ্ছে, রোদ আছে দুইটা, ব্যাটারি আছে 2 ওহম করে অভ্যন্তরীণ রোদ। এটার ক্ষেত্রে ধরো মূল প্রবাহ বের করতে চাইলে আমরা বের করতে পারবো কি পারবো না, এটা কিন্তু বাইরের রোদ। এখানে যে মানটা আসবে 10 গুণন 15 ডিভাইড বাই 10 যোগ 15 6 আসবে। এটা করা লাগবে না, এই ম্যাথটা খাতায় তোলা লাগবে না, জাস্ট দেখো কি করছে, 10 গুণন 15 বাই 10 যোগ 15 করে 6 আসছে। এখানে যে ব্যাটারিগুলো আছে, এখানে ই এর ভ্যালু কত 1.5, স্মল আর এর ভ্যালু কত 2। কিভাবে আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে আমি সূত্র ইউজ করি IS = NE ডিভাইড বাই ক্যাপিটাল R প্লাস স্মল nr। n কত 3 বসাই দিব, ই কত 1.5 বসাই দিব, ক্যাপিটাল আর কত, ক্যাপিটাল কিন্তু এই দুইটার সমান তুল্যটা ব্যবহার করবা। তুল্য কত 6। তোমরা আমার কাছেই গত ক্লাস আগের ক্লাসে তুল্য রোধ বের করাতে এক্সপার্ট হয়ে গেছো। তুল্য রোধ কিন্তু হাজার হাজার থাকতে পারে এখানে রোধ, তোমরা তুল্য রোধ বের করতে পারো না, পারো, ওইটাই বসাবা কি এইটার জায়গায়, ঠিক আছে। n এর জায়গায় বসাই দিবা কত 3, স্মল আর এর জায়গায় বসাই দিবা কত, স্মল আর এর জায়গায় বসাই দিবা একটার মান 2, ঠিক আছে। তো দেখো ভ্যালুগুলা বসাইছি, বুঝছো কিনা, n3 e 1.5 6 প্লাস 3 × 2 আসছে 0.375 অ্যাম্পিয়ার। ওকে ফাইন। এবার সমান্তরালে একটা ম্যাথ এরকম করে টাইনে করে যাই। সমান্তরাল সার্কিট, সমান্তরালে ব্যাটারিগুলো সংযুক্ত, 3টা ব্যাটারি, 10 10 রোধের মান। তো 10 10 যদি থাকে তাহলে আমরা কি করবো, 10 গুণন 10 ডিভাইড বাই 10 যোগ 10, তাহলে 10 গুণন 10 ডিভাইড বাই 10 যোগ 10 যদি দিই তাহলে 100/20, দ্যাট মিনস 5 আসে। তাহলে ই এর ভ্যালু 1.5, আর এর ভ্যালু 2, আইপি আমি ফর্মুলা বসাইলাম ME ডিভাইড বাই M ক্যাপিটাল R প্লাস স্মল r। এম এর ভ্যালু কত আসবে, ওই ম্যাথটাতে 3 আসবে, বসাই দিছি। ই এর ভ্যালু 1.5 আসবে, বসাই দিছি। ক্যাপিটাল আর কত 5, ওই যে তুল্য রোধটা বসাই দিছি। ভ্যালু হিসাব করে আছে 0.265 অ্যাম্পিয়ার। জাস্ট এটা হচ্ছে তোমরা ম্যাথটা মানে সূত্রটা পড়ছো, সূত্রটা হজম হওয়ার জন্য ডাইজেস্টিভ ম্যাথ, এটা জাস্ট ডাইজেস্ট করতে পারো যেন সূত্রটা, এটার জন্যই এই ম্যাথগুলো দেওয়া। নর্মালি এই ম্যাথগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কম, এমসিকিউতে আসলে আসতে পারে, তো তাও আমি দেখাই দিলাম জাস্ট ম্যাথটা ডাইজেস্ট করার জন্য। ওকে ফাইন, এই ম্যাথটা তোলা লাগবে না, এই ম্যাথটা তোমাদের খাতায় তোলা দরকার নেই, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা বোর্ডের একটা ম্যাথ, চলো এই ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা আমরা চলো সলভ করি, খুবই ফাস্ট ফাস্ট করব। এই ম্যাথটা সার্কিটটা এঁকে ফেলো, সার্কিটটা আঁকলেই চলবে, বাংলা লেখা লেখা লাগবে না, সার্কিটটা আঁকো। এটা আমরা সলভ করব, তারপরে একটু কঠিন অ্যাডমিশনের ম্যাথ দিকে যাব। এগুলো আসবে বোর্ডের ম্যাথ যদি আসে, বোর্ডে ইজি আসে এই চ্যাপ্টার থেকে, কঠিন আসার সুযোগ নাই তেমন। সো এই সার্কিটটা একটু আঁকে ফেলো, সার্কিটটা একটু আঁকো। কি দেওয়া আছে, 4টা ব্যাটারি দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার। বলছে বহিস্থ রোধের মান বের করো। আর কি দেওয়া আছে, একটা ব্যাটারি তৈরির জন্য 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 0.2 ওহম রোধ বিশিষ্ট 4টি একই ধরনের, মানে ই এর ভ্যালু 1.5, স্মল আর এর ভ্যালু 0.2। এই ব্যাটারির বহিস্থ রোধ আর এর মধ্য দিয়ে 0.4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করতে পারে। নিচে ব্যবস্থাটি চিত্রের সাহায্যে দেখানো হলো। চিত্রটা আঁকছো, চিত্রটা আঁকছো? আঁকা শেষ বলছো? ওকে, তাহলে এবার আমরা যাই এই ম্যাথটাতে সলভ করতে। তো এই ম্যাথটা যদি সলভ করি একদম ইজি, বোর্ডের প্রবলেম আমি জাস্ট দেখাচ্ছি। ফর এক্সাম্পল বোর্ডে কেমন আসে, বোর্ডে যে কঠিন আসে না এটা থেকে তাই দেখাচ্ছি। IS = NE ডিভাইড বাই ক্যাপিটাল R প্লাস স্মল n স্মল r। আমি এখানে IS এর ভ্যালু পাচ্ছি, এটা কি IS এর ভ্যালু না, এটা IS, কারণ 4টা ব্যাটারি একসাথে থেকে যে প্রবাহটা দিচ্ছে, IS এর ভ্যালু পাচ্ছি 0.4। ক্যাপিটাল আর আমার দরকার ছিল, ক্যাপিটাল আর বের করব। n এর ভ্যালু কয়টা, 4টা, বসাই দিছি। ই কত 1.5 দেওয়া আছে, বসাই দিছি। স্মল আর কত, স্মল আর হচ্ছে আমার 0.2 বসাই দিছি। জাস্ট ক্যাপিটাল আর বের করবো, শেষ। 14.2 ওহম, পাই লেখ সেকেন্ড, 14.2 ওহম হবে। দাঁড়াও, এটা ওহম, ওহম সাইন। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা আশা করি সবাই পারবো। 14.2 ওহম, একদম ইজি আসে বোর্ডে এই টাইপের প্রবলেম গুলো। ওকে, এবার আমরা যাই একটু সামনে। এবার এটাও বোর্ড টাইপের, বাট এটা একটু আমরা করি। প্রশ্নটা একটু তুলো, প্রশ্নটা একটু তোলো, প্রশ্নটা তোলো।
বোর্ড পরীক্ষায় কিন্তু এই ম্যাথগুলা কোনোভাবেই ভুল করা যাবে না, মানে ক্যালকুলেটর 2-3 বার করে ক্লিক করবা, তোমাদের কত 2টা সৃজনশীল দিতে হবে না 1 ঘন্টা 15 মিনিটে ফিজিক্স ম্যাথ শেষ হয়ে যাবে যদি কেউ পাইরা থাকো 40 মিনিটের মধ্যে তার দুইটা সৃজনশীল দেওয়া শেষ হয়ে যাবে। 35 মিনিট খালি তুমি আবার টিপবা ক্যালকুলেটর, বারবার পুরোটা লাইন পড়বা, 3 বার রিভিশন দিবা খাতা, কারণ একটা নাম্বারও মিস যাওয়া যাবে না, ঠিক আছে? একটা নাম্বারও মিস যাওয়া যাবে না। বোর্ডের পরীক্ষায় এই টাইপের সহজ কিছুই দিবে, আমার কাছে মনে হয় না এবার কঠিন দিবে তোমাদের, কারণ তোমরা করোনা ব্যাচ দ্যাট মিন্স হচ্ছে তোমাদের সাথে অত কঠিন কিছু করে অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট বকা খাবে না, তো তোমাদের সহজই দিবে আমার কাছে মনে হয়। বাট সহজ দিলে কিন্তু খারাপ বেশি। আমি বলবো যে বলো তো পরীক্ষায় সহজ প্রশ্ন হইলে ভালো নাকি কঠিন প্রশ্ন হইলে ভালো? পরীক্ষায় কিন্তু সহজ প্রশ্ন হইলে ক্ষতি বেশি, ভালো ছাত্রদের ক্ষতি হয় বেশি। কেন সহজ প্রশ্ন হইলে ক্ষতি হয় বেশি? কারণ সহজ প্রশ্ন যদি হয় তাহলে সবাই পারবে, তোমার সাথে যেই ছাত্রটা কম পড়ছে তার মধ্যে কিন্তু তফাৎ খুব বেশি পরীক্ষা হলে হবে না, বরং হইতেও পারে তোমার হাতের লেখার চেয়ে যে একটু কম পড়ছে সে অনেক সুন্দরভাবে লিখছে, কোনো কারণে স্যার হয়তো তোমার একটা লেখা বা অক্ষর বুঝলো না, তুমি নাম্বার কাটাবে, একবার একটা ম্যাথ কাটা খেয়ে ফেললে অনেক আগায় যাবে অন্যান্যরা। সো কঠিন ম্যাথ কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো আমাদের বুয়েট অ্যাডমিশন ব্যাচের ছেলেপেলেদের জন্য যত কঠিন প্রশ্ন হয় তত ভালো, মানে তারা আগায় থাকবে আর কি। কঠিন দোয়া করো যেন কঠিন প্রশ্ন হয়। দেখো এখানে কি বলছে, 4টা ব্যাটারিকে পরস্পর শ্রেণীতে সংযোগ দিলাম, প্রাপ্ত প্রবাহ 20 অ্যাম্পিয়ার, এদেরকে পরস্পর সমান্তরালে সংযোগ দিলে প্রবাহ দাঁড়ায় 6.83 অ্যাম্পিয়ার। এদের সাথে উভয় ক্ষেত্রেই 10 ওহম রোধ যুক্ত থাকলে প্রতিটি ব্যাটারির তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ বের করো। কি জানতে চাইছে ভাইয়ার কাছে? জানতে চাইছে যে প্রতিটা ব্যাটারির তড়িৎচালক শক্তি ই কত আর অভ্যন্তরীণ রোধ স্মল আর কত, এই দুটো জিনিস জানতে চাইছে। কি দেয়া আছে? 4টা ব্যাটারি n = 4 দেওয়া আছে, আর কি দেওয়া আছে, যদি শ্রেণীতে সংযোগ দিই দ্যাট মিনস IS দেওয়া আছে, সমান্তরালে সংযোগ দিই IP দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি এখন কাজ করি তাহলে আমি কি লিখব? IS = NE / R প্লাস স্মল nr, ঠিক আছে? লিখলাম। লেখার পরে এখন এইটাতে আমি IS এর ভ্যালু পাচ্ছি, আবার IP শুধু ডাইরেক্টলি লিখে ফেলি। IP = ME / M ক্যাপিটাল R প্লাস স্মল r। এইটা থেকে সমীকরণ দাঁড় করাই ফেললে ফাস্ট হয় আর কি ম্যাথগুলা, মানে প্রতিস্থাপনের চেয়ে। সো সমীকরণ দাঁড় করাই ফেলি। সো আমার এখানে কত দেওয়া আছে? 20 4E ডিভাইডেড বাই কত 10 প্লাস 4 স্মল r, ঠিক আছে? কারণ ক্যাপিটাল R দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে 4E মাইনাস 80 স্মল r ইকুয়াল টু কত? 200 আমরা বলতে পারি। জাস্ট পক্ষান্তর করলাম 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন আমরা এইভাবে লিখে ফেলতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে তো, রাইট হিসাব। ওকে 200, হ্যাঁ ঠিক আছে 80। ওকে, এবার এটাতে যদি আসি, এটাতে কি লিখবো? 6.83 4 × 10 প্লাস স্মল r এর ভ্যালু কত? স্মল r এর ভ্যালু হচ্ছে আমার বের করব, স্মল r বের করব। তাহলে এবার পক্ষান্তর করি, 4E মাইনাস 6.83 r দেন 4.63 আর গুণ দিই একটু, 40 গুণ 6.83 273.2। তাহলে এখন এই দুইটা সমীকরণকে সমাধান করব আমরা। লিখব 1 ও 2 কে সমাধান করে পাই। ক্যালকুলেটরে সমাধান করতে পারি না? ক্যালকুলেটরে ডাইরেক্ট সমাধান করব, ভাইয়া শিখাইছি অনেকবার। মোডে গেলাম, এতে গেলাম, 1 নাম্বার ইকুয়েশন পলিনোমিয়ালে গেলাম, দুইটা আননোন 4 বিয়োগ 80, তারপরে 200, এরপরে 4 বিয়োগ 6.83 273.2। তাহলে আমার একটা আসতেছে 70.0082 আর 1.0041, অর্থাৎ আমি এইভাবে বলতে পারি E = 70, অনেক 0.00 তো এগুলো নিচ্ছি না, R = 1, ঠিক আছে?
দ্যাটস ইট, এতটুকু লিখলে বোর্ডের জন্য যথেষ্ট। বোর্ডে কিন্তু তোমাদের প্রতিস্থাপন অপিনিয়ন করলাম না, বোর্ডে এতটুকু লিখলেই হবে। বোর্ডের জন্য আবার ভাইবো না যে অনেকে দেখি মাঝে মাঝে পোস্ট করো যে ভাইয়া আপনি যেভাবে শর্টে করেন এইভাবে বোর্ডে করলে নাম্বার কাটবে কিনা। না, নাম্বার কাটার কোনো যৌক্তিকতাই নেই এখানে। কেন নাম্বার কাটবে? কারণ তোমাকে তো প্রতিস্থাপন অপনয়নের জন্য নাম্বার দিচ্ছে না, তুমি তো যা যা করার সূত্র লিখছো, কোন জায়গায় কি বসাইছো সেটা লিখছো, তারপরে সমাধান করছো। আমিও এইভাবে করছি, তাহলে আমার তো নাম্বার কাটার কথা ছিল, আমার তো নাম্বার কাটে নাই ফিজিক্সে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আলটিমেটলি কি তোমার এই টাইপের ম্যাথগুলা এই ইকুয়েশন বসায় করলে, ভ্যালু বসায় করলে ইজি হয়, ওকে, দ্রুত হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই এরপরে। এবার তোমাদের দিই কিছু ম্যাথ। এটা আগেরটা দেখি যে 70 ভোল্ট আর 1 ওহম। এবার দেখি তোমরা করো, এটা তোমরা করো। এবার দেখি কে কতটুকু বুঝছো, এতক্ষণ যা পড়াইলাম ভাইয়া কে কতটুকু বুঝছো। মারুফা মাহমুদ বলছো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। মাসরুর আহমেদ ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তুমি একটু প্রশ্নটা তুলে ফেলো, দ্রুত প্রশ্নটা একটু তুলে ফেলো। প্রশ্নটা একটু তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো দ্রুত। তো চলো এই ম্যাথটা দেখি, এটা কিন্তু কঠিন কিছু না। বলছে সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, কি শর্তে দুইবারই সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে। সমান সংখ্যক মানে কি, স্মল এম ইকুয়াল টু স্মল এন, রাইট? একই সংখ্যক শ্রেণীতে একই সংখ্যক সমান্তরালে তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, কি শর্তে দুইবারই সমান প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ তোমার আইপি ইকুয়াল টু আইএস হবে কি শর্তে সেটা জানতে চাইছে। আইপি ইকুয়াল টু আইএস হবে কি শর্ত, তাহলে তুমি লিখে ফেলো শর্ত মতে আইপি ইকুয়াল টু আইএস। এটা এই পাশে লিখি, আইএসটা এই পাশে লিখি, আইপিটা এই পাশে। দুইটার ক্ষেত্রেই তো এম আর এন সমান নাকি ব্যাটারি সংখ্যা সমান, তাহলে এখানে এন দিয়ে দাও। এখানেও নর্মালি এম দেওয়া উচিত ছিল না, এম দেওয়া উচিত আছে, এম দিয়ে লিখি প্রথমে তারপরে এন দিব। এম গুলারে কি বানাই দিবা, এম গুলারে প্রশ্ন শর্ত মতে এন বানাই দিবা, ঠিক আছে? বানাই দিছো, বানাই দেওয়ার পরে দেন তুমি হিসাব করবা। হিসাব যদি করতে যাও তাহলে দেখো এখানে এন ই কাটাকাটি চলে যায়,
তাহলে এখান থেকে দেখেই কিন্তু বোঝা যায় যে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। তাও যদি তুমি হিসাব করো, হিসাব করলে কমন নাও, এখান থেকে কমন নাও, n-1 আসবে, n+1 আসবে এখানে, আর এখানে হচ্ছে, আচ্ছা এটা একটা ভুল লিখছি এই জায়গায়, স্মলার, হ্যাঁ ওকে। তাহলে এটা এই পাশে আনো, স্মলার গুলোকে এক পাশে নাও, কমন নাও, তাহলে এটাই হচ্ছে শর্ত। বাইরের রোধ আর অভ্যন্তরীণ রোধ যদি সমান হয় আর ব্যাটারি সংখ্যা যদি সমান হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাদের মধ্যে শ্রেণীতেও যে প্রবাহ পাবো, সমান্তরালেও একই প্রবাহ পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে এই ম্যাথটা। ক্লিয়ার? এটাই হচ্ছে এই ম্যাথটা। পক্ষান্তর করছি কিন্তু এখানে, পক্ষান্তর করে দেন কমন নিছি। ওকে, বুঝা গেছে? পক্ষান্তর করছি এখান থেকে, এই যে এইটাকে এই পাশে নিছি, এটাকে এই পাশে আনছি, তারপরে কমন নিছি। ক্লিয়ার? ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তাহলে একটু দেখি টাইপ ভার্সনটা। ভাষায় লিখলে অনেক কিছু লেখা যায়, নর্মালি ম্যাথ শুরু হয় এই জায়গা থেকে, এই জায়গা থেকে ম্যাথ শুরু, তারপরে এই জায়গা থেকে। ঠিক আছে, ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। ওকে, ডান। আচ্ছা, এই জিনিসগুলো কেউ পড়ছো কিনা আগে? এটা পড়ানোর আগে আমি একটু বলি, এই জিনিসগুলো কেউ পড়ছো কিনা কমেন্টে জানাও। এই যে এখন স্ক্রিনে যেটা আছে, এগুলো কেউ পড়ছো? এই জিনিসগুলো কি আগে পড়ছো কিনা একটু আগে দেখি তোমাদের মধ্যে কে কে আগেই অনেক কিছু পড়ে ফেলছো, আর কে কে মানে আমাদের উপরেই ভরসা করে পড়তেছো। এই জিনিসগুলো কেউ পড়ছো কিনা? একই সাথে m সংখ্যক সারি আর n সংখ্যক কলাম। শান্তনা বলছো না, ইলিয়াস বলছো বিপ্র চৌধুরী পড়ছি, মাহিন পড়ছি, অভি পড়ছি, আমি একটু পড়ছি, হালকা পড়ছি। ওকে, আচ্ছা, না পড়লে একটু আস্তে পড়াবো, আর পড়লে একটু দ্রুত পড়াবো, এটাই আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে কি দেখতে পাচ্ছ তুমি? m সংখ্যক সারি, এই যে 1টা 2টা 3টা 4টা এরকম করে m সংখ্যক সারি আছে, প্রত্যেকটা সারির মধ্যে কি আছে? ব্যাটারি আছে। মানে আগে যেটা আমরা পড়তাম হয় শ্রেণী বা সমান্তরাল, এখানে শ্রেণী সমান্তরাল মিক্সড, এটাকে বলি মিক্সড গ্রুপিং অফ সেলস। m সংখ্যক 1টা 2টা 3টা কলাম আছে, আর প্রত্যেকটার মধ্যে কি আছে? ব্যাটারি আছে, একই ব্যাটারি, মানে একই রকম ব্যাটারি। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা আমাদের যে মেইন ফর্মুলা, এইটারই তুল্য সার্কিট, এটারই তুল্যটা হচ্ছে এটা, এটারই তুল্য, এটা মানে তুল্য, মানে এই এদের সরাই দিলাম, এদের সরাই দিয়ে এদের জায়গায় একটা ব্যাটারি, এন্ড ব্যাটারির অভ্যন্তরীণ রোডটারই পাশে আঁকা হয়েছে, বেসিক্যালি ওইটা ভেতরেই আছে, বাট আঁকার সময় বোঝানোর সময় পাশে আঁকা হয়েছে, কিন্তু ওই যে রোডটা দেখতেছো না, ওই রোডটা অ্যাকচুয়ালি ভেতরেই আছে। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলো তো এই জায়গাটা থেকে যেই ব্যাটারিটা, এইগুলোকে সরাই দিয়ে যে একটা ব্যাটারি আনবো, সেই একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি কত হবে? এই সেই একটা ব্যাটারি তড়িৎচালক শক্তি কত হবে বলো? একটা ব্যাটারি যদি আনবো, যদিও এখানে দেওয়াই আছে, আসলে কি ধরবো, মানে NE দেওয়া আছে, তারপরও বলতে চাই যদি NE কেন হলো, এখানে NE কেন, চিন্তা করে দেখো, এদেরকে তো সরাই দিব নাকি, এদের সরাই দিয়ে এদের জায়গায় তুল্য একটা ব্যাটারি আনবো, ওই যে তুল্য ব্যাটারি, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য, এরকম করে করে কত সংখ্যক আছে? n সংখ্যক আছে। আমরা অলরেডি জানি এটা শুধু শ্রেণী কানেকশন, শ্রেণী কানেকশনের ক্ষেত্রে ES ইকুয়াল টু কত হয়? ES ইকুয়াল টু NE হয়, ES ইকুয়াল টু NE হয়। তাহলে আপাতত চিন্তা করো না, এইগুলারে সরাই দিয়ে এখানে একটাই ব্যাটারি আনছো, এখানে কয়টা আনছো? একটা ব্যাটারি আনছো। এই যে এইগুলারে সরাই দিয়ে এখানে কয়টা ব্যাটারি আনছো? একটা। তেমনি ভাবে নিচের রেগুলারে সরাই দিয়ে এই সারিতে কয়টা আনছো? একটা আনছো। নিচের রেগুলারে সরাই দিয়ে এই সারিতে কয়টা আনছো? একটা আনছো। তাহলে জিনিসটা দাঁড়াইলো কি? এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য n, এটার তড়িৎচালক শক্তি বা দুই প্রান্তের বিভব পার্থক্য n, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য n। এরা আবার কিসে আছে? প্যারালালে আছে। আবার আমরা জানি প্যারালালে যদি থাকে, তাহলে প্যারালালে থাকা সার্কিটটার মধ্যে যে ব্যাটারিগুলো আছে প্যারালালে থাকা, এদের বদলে যদি আমি একটা ব্যাটারি চিন্তা করি, ওই একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি হবে, প্রতিটার তড়িৎচালক শক্তি সমান, একটু আগে ভাইয়া কথা প্রসঙ্গে এই জিনিসটা পড়াইছি, তখন এক একটার মান ছিল E করে, তাই EP ইকুয়াল টু E আসছিল। এখন এক একটার মানই, এই যে একটা ব্যাটারি যে আসছে এইগুলোর বদলে একটা, এই একটা ব্যাটারির তড়িৎচালক শক্তির মানই NE।
এন ই, কারণ এন সংখ্যক আছে না, এন ই। তাহলে এটাও এন ই, এটাও এন ই, এটাও এন ই, তাহলে এদের বদলে যে আসবে প্রত্যেকটার মানের সমান হবে, মানে এন ই হবে। তাই দেখো এইখানে আমরা কত রাখছি, এন ই রাখছি। এখানে আমরা কত রাখছি, এন ই, মানে তুল্য তড়িৎচালক শক্তি যখন এইভাবে থাকবে একই সাথে শ্রেণী আর সমান্তরাল, যেখানে সারি সংখ্যা এম আর কলাম সংখ্যা এন, তখন সেই জায়গাটাতে যে তুল্য ব্যাটারি আসবে সেই তুল্য ব্যাটারির তড়িৎচালক শক্তি হবে কত, এন ই। এটা একদম মুখস্থ করে ফেলো, এটা একদম পরীক্ষায় ডিরেক্ট ব্যবহার করতে পারো, মুখস্থ করে ফেলো, এন ই। এবার আসবো রোধটার ব্যাপারে, যখন রোধ নিয়ে চিন্তা করবো, অভ্যন্তরীণ রোধ, তখন আমি বলছি ভুলেই যাও এটা ব্যাটারি নিয়ে কাজ করতেছো, এটার একটা রোধ স্মল আর স্মল আর স্মল আর, আবার এরা আছে কি প্যারালালে। তাহলে এখন যদি তুমি কাজ করো, তাহলে এখানে শুধু এতটুকু অংশের তুল্যরোধ কত, এন স্মল আর। এতটুকু অংশের তুল্যরোধ কত, এন স্মল আর। এতটুকু অংশের তুল্যরোধ কত, এন স্মল আর। এন সংখ্যক আর প্রতিটার কত, স্মল আর করে, কিভাবে আছে, সিরিজে আছে। এবার আসি কয়টা, তিনটা রোধ, চিন্তা করো এরকম করে এম সংখ্যক আছে নিচে, তাই না? তো প্রতিটা কত, এন স্মল আর করে। তাহলে প্যারালালে যদি দাও, প্যারালালে দিলে কি করবা, 1/rp ইকুয়াল টু 1/n স্মল আর, n স্মল আর, 1/n স্মল আর। আমরা তিনটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আসলে কয়টা আছে, এমটা আছে, স্মল এম সংখ্যক এতগুলো আছে, তিনটা না, এম স্মল এম, তিনটার দ্বিগুণই যদি করি তাহলে কি আসবে, 3/n স্মল আর। তাহলে rp ইকুয়াল টু কত আসবে, rp ইকুয়াল টু কত আসবে, n স্মল আর বাই 3। আমরা তো 3টা নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি কয়টা নিয়ে, এমটা নিয়ে। তাহলে আমি এই 3 এর জায়গায় কত লিখে দিব, এম লিখে দিব। 3 এর জায়গায় কত লিখে দিব, এম লিখে দিব। তাই দেখো এই জায়গায় n স্মল আর বাই এম, n স্মল আর বাই এম। তাহলে এটার পরিচয় কি, এটার পরিচয় হচ্ছে যখন একই সাথে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামে ই তড়িৎচালক শক্তি ও স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারিগুলো থাকবে, তখন আমাদের তুল্য অভ্যন্তরীণ রোধের ভ্যালু কত, n স্মল আর বাই ক্যাপিটাল এম। n স্মল আর বাই ক্যাপিটাল এম মুখস্থ করে ফেলতে পারো, দ্রুত করার জন্য কাজে লাগবে। n স্মল আর বাই ক্যাপিটাল এম, তুমি তো আর পরীক্ষা হলে এরকম ডেরিভেশন করে বের করবা না, n স্মল আর বাই ক্যাপিটাল এম মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে n ই আর n স্মল আর বাই ক্যাপিটাল এম, মানে তোমার ওইটা মনে রাখতে হবে। ওকে, এখন একটু একটা জিনিস বলো তো, আমার এখানে কয়টা ব্যাটারি আছে, অ্যাকচুয়ালি এখানে কয়টা ব্যাটারি আছে, কয়টা সারি, কয়টা সারি, এম সংখ্যক, কয়টা কলাম, এন সংখ্যক। তাহলে প্রতিটাতে একটা একটা করে থাকলে টোটাল কয়টা আছে, এম এন সংখ্যক। এম এন এর একটা পরিচয় আছে, এম এন এর পরিচয় লিখে ফেলো, ব্যাটারি সংখ্যা বা কোষ সংখ্যা। আচ্ছা, কোষ সংখ্যা লিখো। যদি এম সংখ্যক সারি ও এন প্রতি সারিতে এন সংখ্যক ব্যাটারি থাকে, তাহলে কোষ সংখ্যা কত, এম এন। কোষ সংখ্যা কত, এম এন, এম গুণন এন। এখানে কয়টা ব্যাটারি আছে বা কয়টা কোষ আছে, এম এন, এম গুণন এন। সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, ঠিক আছে? অথবা সারি সংখ্যা ইন্টু প্রতি সারিতে ব্যাটারি সংখ্যা, একই কথা। তাহলে এম এন এটা হচ্ছে কোষ সংখ্যা, এটাও কিন্তু একটা ফর্মুলা। তাহলে ফর্মুলা কয়টা শিখলাম ভাইয়া, তিনটা। এগুলোকে ফর্মুলা হিসেবেই মনে রাখবা, এম ই, এন স্মল আর বাই ক্যাপিটাল এম, এন স্মল আর বাই স্মল এম, আর এম এন, ঠিক আছে? ওকে, এবার আসবো আমাদের ফাইনাল ফিনিশিং টাচ। সো আমরা তাহলে শিখলাম ই ইকিউ অর্থাৎ তুল্য তড়িৎচালক শক্তি এন ই, তুল্য অভ্যন্তরীণ রোধ এন স্মল আর বাই স্মল এম। আর আরেকটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে আই। আই এর পরিচয় কি ছিল, আই এর ফর্মুলাটা কি ছিল, একদম বেসিক ফর্মুলাটা, একদম বেসিক ফর্মুলা, আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে কি কি প্রভাবিত হবে, ই আর স্মল আর। সো ই এর বদলে করেই দেখা, এখানে ই এর বদলে বসাই দিচ্ছি এন ই, আর এর বদলে আর, স্মল আর এর জায়গায় এন স্মল আর বাই স্মল এম। এম কমন যায়, ঠিক আছে? এই জিনিসটাই আসে। তাহলে এইটাকে তোমার ফর্মুলা হিসেবে মনে রাখা লাগবে না, যদি তুমি এইটা মনে রাখো আর এটা মনে রাখো, ওয়াইজ এইগুলো মনে রাখো, তাহলে তুমি এইটা বের করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, গোড়াটা মনে রাখো, গোড়াটা মনে রাখো, তাহলে এইগুলা বেরই করতে পারবা।
এম এন ক্যাপিটাল আর ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এটা কিসের জন্য? এই যে এই প্রবাহটা বের করার জন্য। এদের মধ্যে একটা প্রবাহ বের হবে না, এই প্রবাহটা বের করার জন্য। এই প্রবাহের ভ্যালুটা এটা, ঠিক আছে? তাহলে এই প্রবাহটা কিন্তু আমরা সরাসরি বের করতে পারি। কি বসাবো? এম এর পরিচয় সারি সংখ্যা, এক সারি, দুই সারি, তিন সারি, এরকম করে সারি সংখ্যা। এম এর পরিচয় কি? প্রতি সারিতে ব্যাটারি সংখ্যা বা কলাম সংখ্যা। প্রতি সারিতে ব্যাটারি সংখ্যা এভাবেই বেশিরভাগ জায়গায় বলে। ক্যাপিটাল কি? বাইরের রোধ। আচ্ছা, এটা একটু ভুল আসছে এখানে, ক্যাপিটাল আর না, ই হবে, ই ই। এটা একটা ভুল আসছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। তাহলে এটা এটা কি হবে? ই, ঠিক আছে? ই কি? ই এম হচ্ছে সারি সংখ্যা, স্মল এন কি? কলাম সংখ্যা বা প্রতি কলামে প্রতি সারিতে ব্যাটারি সংখ্যা। ই কি? ই হচ্ছে প্রতিটার তড়িৎচালক শক্তি। ক্যাপিটাল আর কি? বাইরের রোধ। স্মল আর কি? অভ্যন্তরীণ রোধ। কেমন? স্মল আর কি? অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমার ফর্মুলা, ডিরেক্ট প্রবাহ বের করার, যখন একই সাথে সারিতে ও কলামে কি থাকবে? ব্যাটারি থাকবে, ঠিক আছে? ওকে, এবার আমরা আসবো যে এটা হচ্ছে প্রসেস। এটাকে প্রথমে ভাঙায় এটাতে নিচ্ছি, তারপরে ওইটাতে। সো এটাই আমরা মাত্র দেখলাম আর কি, মাত্র মাঝখানের স্টেপটাই দেখাচ্ছিলাম না, যে সারিতে নিচ্ছি। এই দিকটা আগে আঁকছিলাম যে আমি, ওইটাই। ওকে, আচ্ছা, এবার আমি আসি এই জায়গায় একটা কাজ করব আমরা। এই যে এটার মধ্যে প্রবাহের ফর্মুলাটা তো দেখলাম, এই যে ফর্মুলাটা মাত্র যেটা দেখলাম, ফর্মুলাটা দেখলাম এম এন ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। তোমরা কি বলতে পারো এই জায়গায় যে প্রবাহটা আছে, এই যে এই আই প্রবাহটা, এই আই প্রবাহটা, এই আই এর ভ্যালু বা এই আইটা ম্যাক্সিমাম হবে কখন? এই আইটা ম্যাক্সিমাম হবে কখন? মানে আমি কিভাবে মেক শিওর করতে পারি এই আই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে? কারণ আমাদের মাঝে মাঝে এরকম সার্কিট বানাইতে বলবে যে তোমাকে 24টা 36টা ব্যাটারি দিলাম, তুমি এখন 24টা 36টা ব্যাটারি দিয়ে এমন একটা বর্তনী তৈরি করো যেন প্রবাহের মান সর্বোচ্চ আসে। কখন হবে এটা একটু বলতে পারো? দেখি কেউ বলতে পারো কিনা। অজয় চক্রবর্তী বলছে, শ্রাবণী বলছে এম আর ইকুয়াল টু এন স্মল আর, এম ক্যাপিটাল আর এন স্মল আর, এম ক্যাপিটাল আর এম। অজয় চক্রবর্তী এম ইকুয়াল টু এন, না, এম ইকুয়াল টু এন হইলে না, এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর, এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর। হ্যাঁ, এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর যারা যারা উত্তর দিচ্ছ তারা কারেক্ট। তোমরা কি জানো এটা কেন হয়? তোমরা কি জানো এটা কেন? মানে এটা কি মুখস্থ করছো নাকি জানো? অ্যাকচুয়ালি রিজন জানো? জানো? দেখাবো নাকি দেখাবো না? রিজন কেন হয় এটা কি জানো? মানে এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর বলতেছো, হ্যাঁ কারেক্ট, উত্তর কারেক্ট। এটা কেন হয়? শ্রাবণী বলছো জানি। আচ্ছা, অনেকেই বলছো দেখান, অনেকেই বলছো জানি, অনেকেই বলছো দেখান। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই, ছোট করে দেখাই দিই, জাস্ট আমার মতন করে একদম ছোট্ট ব্যাখ্যা আকারে দেখাই দিই, ঠিক আছে? এটা কেন হয়, এটা কেন হয়। ওকে, আমরা মাত্র যে ফর্মুলাটা দেখলাম, একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, ওই ফর্মুলাটার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখছি, জাস্ট নিচের পার্টটাই আমি জাস্ট লিখি যদি।
এই জায়গাটাতেই যদি একটা পার্ট আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই আই এর ভ্যালুটা আমরা সর্বোচ্চ চাই নাকি আই এর ভ্যালুটা সবচেয়ে বেশি চাই? আই এর ভ্যালুটা সবচেয়ে বেশি আমরা পাবো যখন এইখানে হর যেটা আছে সেটার ভ্যালুটা সবচেয়ে কম হয়। হর যেটা আছে সেটার ভ্যালু সব থেকে কম হয়। তুমি বলতে পারো ভাইয়া লব কি দোষ করলো, লব আচ্ছা সরি হ্যাঁ লব কি দোষ করলো, লব বেশি হইলেও তো আমার আই এর ভ্যালু বেশি, তো লব কেন ধরলেন না? কেন? খেয়াল করে দেখো, আমাকে শ্রেণী সংখ্যা আর আমার যে সারি সংখ্যা আর আমার যে ইয়াটা সংখ্যা মানে ব্যাটারি সংখ্যাকে আমি হাত দিতে পারবো এম এন, এম গুণন এন। এম আর এন এর মধ্যে কিন্তু আমি হাত দিতে পারবো না, এম গুণন এন ওটা কিন্তু ফিক্সড। ব্যাটারি সংখ্যা তো আমার ফিক্সড করে দিচ্ছে। আমি তো ব্যাটারি বাড়াইলে প্রবাহ বাড়বে, এটা তো সবাই জানে, পাগলেও জানে এই জিনিসটা। তো ব্যাটারি বাড়ায় তো আমি প্রবাহ বাড়ানোটা আমার উদ্দেশ্য না, ব্যাটারি লিমিটেড থাকবে, এন্ড ওই ব্যাটারি লিমিটেড দিয়ে আমি কি কোন অ্যারেঞ্জমেন্টে সাজাইলে আমি প্রবাহ বেশি পাবো। সো এম এন আমার ব্যাটারি সংখ্যা তো আমি চেঞ্জ করতে পারবো না। প্রতিটা ব্যাটারির তড়িৎচালক শক্তি বাড়লে যে প্রবাহ বাড়বে এটাও তো আমরা সবাই জানি। সো ব্যাটারির ক্যাপাসিটি বা ব্যাটারির যে পাওয়ার, সেই পাওয়ারটাও তো আমি টাচ করতে পারবো না। দ্যাট মিনস আমি এখানে লবটাকে কিন্তু টাচ করতে পারবো না, এই লবটাকে টাচ করতে পারবো না, কারণ লবটা ফিক্সড থাকার পরে এম আর এন এর রেশিও কেমন হইলে আমি অ্যাকচুয়ালি কি করতে পারবো, আমার প্রবাহটা ম্যাক্সিমাম পাবো, সেটাই আমার টার্গেট। তার মানে লব কিন্তু টাচ করা যাবে না, লব ফিক্সড। তাহলে আমার টাচ করতে হবে কাকে? হরকে। তার মানে আমি দেখলাম আই যদি সবচেয়ে বেশি বানাইতে চাই তাহলে আমার এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর সবচেয়ে কম হইতে হবে। তাহলে আমি বুঝলাম যে এটা কখন হবে, ইনিশিয়ালি বললে এম ক্যাপিটাল আর এন স্মল আর মিনিমাম হলে, ফার্স্ট কথা। ওকে ফাইন, মিনিমাম হইতে হবে, এটা আমার বুঝলাম। এটা মিনিমাম কেমনে বানানো যায়? এটা মিনিমাম যদি আমরা বানাতে চাই তাহলে আমার কি করণীয়? এটা মিনিমাম যদি বানাইতে চাই তাহলে আমার কি করণীয়? আমি যদি এটা একটু লিখি, একটু ভিন্নভাবে লিখি, এম ক্যাপিটাল আর এন স্মল আর। আমরা নর্মালি একটু এইভাবে লিখলে ব্যাখ্যা করতে সুবিধা, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, রুট এম ক্যাপিটাল আর রুট এন স্মল আর প্লাস না মাইনাস, এন্ড এইটার উপরে স্কোয়ার আছে। ব্যালেন্স যদি করতে চাই, ব্যালেন্স করতে চাইলে আমার দেখো এখানে কি আসে, টু রুট এম এন ক্যাপিটাল আর স্মল আর। তুমি বলতে পারো ভাই এটা কেন লিখলেন বা কিভাবে লিখলেন? আচ্ছা এখানে একটা স্মল, তুমি বলতে পারো ভাই এটা কেন লিখলেন এন্ড কিভাবে লিখলেন, এই জিনিসটা খেয়াল করে দেখো। জাস্ট এটা ভুলে দাও, এটা কিভাবে আসছে এটা আমি দেখাই, আগে দেখাইনি এটা কিভাবে লেখা গেল। তো তুমি জাস্ট এইটুকুটাকে একটু ইলাবোরেট করো, এতটুকটাকে তুমি এটাকে কি দেখছো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলে এখানে রুট আর এম আর স্কোয়ার, মানে এটার উপর একটা স্কোয়ার বসতো, তাহলে থাকতো কি শুধু এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এটার উপর একটা স্কোয়ার, দ্যাট মিনস রুট আর স্কোয়ার চলে যেত, এম স্মল আর মাইনাস টু এ বি, এ কোনটা এটা, বি কোনটা এটা, টু এম এন ক্যাপিটাল আর স্মল আর, রাইট? আর এই পার্টটা তো যেটা ছিল সেটাই থাকবে, এই পার্টটা তো আমার যেটা ছিল সেটাই থাকবে, মানে ওইটা তো আমি এইভাবেই রাখছি। আমি জাস্ট এটা দেখাচ্ছি। তাহলে দেখো তো এই অংশটা আর এই অংশটা কি হয়ে যায়, মিনিমাইজ বা কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হয়ে গেলে কি এটা ইকুয়াল টু এটা, ঠিক লিখছি কিনা? তার মানে এটারে চাইলে এই লালটার ফরম্যাটেও লেখা যায়। কেন এভাবে লিখতেছি? কারণ আমার ব্যাখ্যা করতে ইজিয়ার। এটাকে আমরা কেন লালটার এই ফরম্যাটে লিখতে পারছি বুঝছো তো? কাটাকাটি করে এটাই আনছি আবার, তার মানে কি এইটা যে কথা এটা একই কথা, কাটাকাটি করে এটাই আসে, বুঝছো? সো আমি নিচের পার্টটা মুছে দিই, নিচের পার্টটা জাস্ট দেখাইলাম যে এটাকে কোন যুক্তিতে এটা লেখা গেছে। ওকে, এখন এইটা কেন লিখলাম খেয়াল করে দেখো। এই জায়গাটাতে তোমার যে এই টার্মটা আছে, এই টার্মটা এটা কি একটা বর্গ, আবার এই যে টার্মটা আছে এই টার্মটাকে একটা রুট। এখন একটু এই টার্মটার দিকে তাকাও, এম এন ব্যাটারির সংখ্যা হাত দিতে পারবা? ব্যাটারির সংখ্যা বাড়াইতে পারবা না কমাইতে পারবা না? তোমার এই রাইটসটা নাই, মানে ব্যাটারির সংখ্যা ফিক্সড রেখে তুমি প্রবাহ বাড়াইতে চাও। এম এন কে হাত দিতে পারো না। বাইরের রোধ তোমার হাত দিতে পারবা না? বাইরের রোধে কমাইলে তো প্রবাহ বাড়বে, এটা তো আমরা জানি। বাইরের রোধে বাড়াইলে প্রবাহ কমবে, এই জিনিসটাও তো আমরা জানি। সো বাইরের রোধেও আমরা টাচ করতে পারবো না, ব্যাটারির অভ্যন্তরীণ রোধেও আমরা টাচ করতে পারবো না। তার মানে এম স্মল এন ক্যাপিটাল আর স্মল আর, ব্যাটারির সংখ্যা বাইরের রোধ অভ্যন্তরীণ রোধকে টাচ করতে পারবো না, মানে এইটা আমি ধরতে পারবো না, এটা আমার কনস্ট্যান্ট। এটাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আমার শুধুমাত্র ধরার জায়গা কোথায় আছে? এই জায়গাতে আছে। সো এইটা নিয়ে কাজ করতে হবে। আমার টার্গেট কি ছিল? এটারে মিনিমাম বানানো। এটারে যদি কম বানাইতে চাই তাহলে এটারে আমার সব থেকে কম বানাইতে হবে। এটা যদি সব থেকে কম হয়
এটা সব থেকে কম হবে, কারণ এটারে তো টাচ করতে পারবো না, এটা বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, এটা দিয়ে দিবে ফিক্সড করে। তাহলে এইটার মিনিমাম ভ্যালু, এটা কি একটা বর্গ রাশি, যে কোনো বর্গ রাশির ন্যূনতম ভ্যালু কত হয়? এ স্কোয়ার, বি স্কোয়ার বা যে কোনো বর্গ রাশির ন্যূনতম ভ্যালু কত হয়? 0। বর্গ রাশির ন্যূনতম ভ্যালু কি তুমি 0-র চেয়ে কম বানাইতে পারবা, মাইনাস বানাইতে পারো? পারবা না, কারণ বর্গ হইলে তো এটা কি হয়ে যায়? বর্গ হইলে এটা কি হয়ে যায়? বর্গ হইলে এটা প্লাস হয়ে যায়। তাই আমরা বলতে পারি মিনিমাম এটার ভ্যালু কত? এটার মিনিমাম ভ্যালু কত? যখন রুট এম ক্যাপিটাল আর মাইনাস রুট এন স্মল আর ইকুয়াল টু কত হয়? 0, রাইট? রাইট, ভেতরের অংশটা, শুধু ভেতরের অংশটার ন্যূনতম ভ্যালু 0, তাই না? মানে এই অংশটার ন্যূনতম ভ্যালু যদি বানাইতে চাই তাহলে ভেতরের অংশটা 0ই হইতে হবে। 0-র চেয়ে কম হইলে এই অংশটা কি হয়ে যায়? ধরো সাপোজ এটার এই শুধু এতটুকুটা বিয়োগ করে তুমি -2 পাচ্ছ, তাহলে এটা স্কোয়ার করলে 4 হয়ে যায়, যেটা তোমার এটার ভ্যালু বাড়াই দিচ্ছে, তুমি চাচ্ছ এটার ভ্যালু কম রাখতে। তাহলে এটার ভ্যালু 0 হইলেই একমাত্র স্কোয়ার করলে এটাতে সব থেকে কম মান আসবে। তাহলে এইটা যদি 0 হয়, তাহলে এইটা 0 হইলে আমরা এই জায়গায় পরের লাইনটা এইদিকে দেখি, পরের লাইনটা এইদিকে দেখলে আমরা কি লিখতে পারি? রুট এম ক্যাপিটাল আর ইকুয়াল টু রুট এন স্মল আর, অতএব এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর। ঠিক আছে, এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর, এটাই হচ্ছে আমার কি শর্ত, এইটাকে মিনিমাম বানানোর, অর্থাৎ এটাকে মিনিমাম বানানোর, অর্থাৎ আই কে ম্যাক্সিমাম বানানোর, অর্থাৎ আই কে কি বানানোর? ম্যাক্সিমাম বানানোর। তাহলে আই ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি? এম ক্যাপিটাল আর ইকুয়াল টু এন স্মল আর। ঠিক আছে, আই ম্যাক্সিমাম হবার শর্ত। তো এখন এই জায়গাটা থেকে একটা বোঝার পার্ট, আমরা এই জিনিসটা লিখি, তাহলে এই যে আমার আই ম্যাক্স হবে যদি রাইট, এই জিনিসটাও লিখতে পারি। এন্ড একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা এই জায়গাটা থেকে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এম এখানে ক্যাপিটাল আর, এই জিনিসটা লিখতে পারি না? এইটা যে কথা, এটা একই কথা না? লিখতে পারি। একটু চিন্তা করে দেখো তো, এই জায়গাটার মধ্যে আসলে এটা কে ছিল? এটা কে ছিল? এই যে এই জিনিসটা যে লিখলাম, এটা কে ছিল? আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট। কারণ এটাকে এইভাবেও লেখা যায়, অভ্যন্তরীণ রোধগুলোর তুল্য রোধের মান, অভ্যন্তরীণ রোধগুলোর ব্যাটারি সংযোগে অভ্যন্তরীণ তুল্য রোধ যদি বাইরের রোধের সমান হয়, তখন আমার কি হয়? এরকম একটা সংযোগে সর্বোচ্চ প্রবাহ নিশ্চিত হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউর জন্য, এই জিনিসটা একটা এমসিকিউর জন্য। এটা কি? আই ম্যাক্স পাওয়ার একটা কন্ডিশন। ঠিক আছে, আই ম্যাক্স পাওয়ার একটা কন্ডিশন। কি বললাম ভাইয়া? বাইরের রোধ যদি এই ব্যাটারিগুলোর অভ্যন্তরীণ তুল্য রোধ অর্থাৎ আর ইকুইভ্যালেন্টের সমান হয়, তখন আমরা আই ম্যাক্স পাবো, তখন আমরা কি আই এর ভ্যালু সব থেকে বেশি পাবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে এই জিনিসগুলো যদি বুঝে থাকো, তাহলে আমরা আমাদের আজকে লাস্ট ম্যাথটা করবো, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা দিয়ে আমরা সেরে দিব। এই ম্যাথটা তোমরা সলভ করো, এটা লাস্ট ম্যাথ আজকের ক্লাসে। এই ম্যাথটার পরে একটা বন্ধ পাচ্ছ কিন্তু তোমরা পূজার, সব পূজার একটা বন্ধ পাচ্ছ, তারপরে আবার পরের উইকে তোমাদের সাথে দেখা। সো তোমরা এই ম্যাথটা একটু সলভ করো, এরপরে তোমরা নিজেরা অবশ্যই এগুলো চর্চা করবা।
শাকিউর রহমান বলছো m equal to 8, m equal to 8, n equal to 12. I also n equal to 12, m equal to 8. बारो और 8। ওকে, প্রশ্নটা তুলে ফেলো একটু দ্রুত, প্রশ্নটা তুলে ফেলো। এটাতে কিন্তু ভাইস ভার্সা উত্তর পসিবল, ঠিক আছে? কি দেওয়া আছে? এই ম্যাথগুলো কিন্তু ইজি করতে, মজা, এই ম্যাথগুলো করতে অনেক মজা। ওদের 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট স্মল আর দেওয়া আছে, স্মল আর দেওয়া আছে 2। 96টা মানে এম এন এর গুণফল দেওয়া আছে, এম এন গুণফল 96। একই ধরনের তড়িৎ কোষ মিশ্র সমবায়ে কিরূপে যুক্ত করতে হবে যাতে এ কোষ সমবায়ে 3 ওহম রোধ বিশিষ্ট মানে ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 একটি বহিরোধকের ভেতর দিয়ে সর্বোচ্চ প্রবাহ পাঠাতে পারে, মানে আই ম্যাক্স হবে। ওকে, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমি টার্গেট কি বের করা, এম আর এন কে বের করা। টার্গেট কি? এই জিনিসটা যদি করতে চাই তাহলে আমি লিখে ফেলবো প্রথমেই একটা সম্পর্ক। ওকে, এরপরে আরেকটা সম্পর্কে আমরা আসবো যে সর্বোচ্চ প্রবাহ পেতে রাইট, ক্যাপিটাল আর হচ্ছে 3 রাইট, এই জিনিসটা। তাহলে এবার এটাতে চলে আসি, আবার এম এর জায়গায় বসাই দিই। বের করতে পারবো না। এরপরে 96 ইন্টু 3/2 অর্থাৎ 144। n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু তাহলে 12, ঠিক আছে? n ইকুয়াল টু 12 এখানে বসাই দাও। 8 12 96, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিখবা যে লাস্টের লাইনটা লিখবা যে প্রতি সারিতে সর্বোচ্চ 12টি কোষ এবং সারি সংখ্যা 8টি ব্যবহার করলে আমরা সর্বোচ্চ প্রবাহ পাবো, ঠিক আছে? লাস্টের লাইনে লিখবা যে প্রতি সারিতে 12টি কোষ এবং এরূপ 8টি সারিতে সাজালে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝছো এই ম্যাথটা? বুঝা গেছে? ওকে, এক্সক্লুসিভ আমি বলছি ক্লিয়ার। পরীক্ষায় কিন্তু আরো কিছু ম্যাথ দিব, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। পরের ক্লাসে আমরা অন্যান্য জিনিস পড়ব। আমি বলছি এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস হবে? এই চ্যাপ্টারে আর মানে 3টা ক্লাস হবে। 3টা ক্লাসেই কভার হয়ে যাবে আশা করি। 3টা বা 4টাও লাগতে পারে যদি বেশি ম্যাথ প্রবলেম করে। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড ছুটিটা ভালোভাবে কাজে লাগায়ও।
তোমাদের ছুটি একদিন কিনা এটা জানাই দিব। আমাদের বুধবারে ক্লাস ছিল, বুধবারে ক্লাসটা ক্যান্সেল, ছুটি যাবে। পরের উইকে চিন্ময় যদি আসে, তারপরে চিন্ময়ের সাথে সিদ্ধান্ত নিয়ে জানাই দিব ছুটিটা কতদিন পর্যন্ত থাকবে, ঠিক আছে? এই উইকটা ছুটি কনফার্ম। ওকে, পরের শনিবার কয় তারিখ পরে একটু দেখি। পরের শনিবার 16 তারিখ পরে। ঠিক আছে, এটা একটু জানাই দিব তোমাদেরকে, ঠিক আছে? চিন্ময় যদি আসে তাহলে ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। তাহলে সবাই ভালো করে পড়ো এই ছুটির বন্ধটাতে। ওকে।